শিল প্রভুপাদ এটাই বলেছিলেন, যদি দুটো কনসেপ্ট তোমাকে বাছাই করতে হবে, একটা হচ্ছে ডগ কনসেস, আর ডগকে যদি উল্টে দেওয়া হয় GOD, ওকে, DOG আর আচ্ছা। GOD, টুরিস্ট কাউন্সিলিং, মানে যারা বহিরাগত দর্শনার্থী আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলার একটা স্কোপ দেয় মায়াপুর অথরিটি আমাকে। আমার কাছে তখন মনে হতো এত মানুষ যেটাকে মানছে সেটা কিছু কিছু মানুষের কাছে কেন মাইথোলজি হয়েছে। ভক্তি জীবনের থেকেও ভক্তিতে থাকা সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্তে আস্তে উঠে যেতে লাগে। পুরী বলুন, ওখানে তো কাউকে ইনভাইট করা হয় না কোনো মন্দির না। বলে এত মানুষের ভিড় কোত্থেকে আসছে ভগবান। তারপরও ওনার মতো ইনফ্লুয়েন্সার এত বড় কেউ নেই, ভগবানের মতো কৃষ্ণের মতো ইনফ্লুয়েন্সার কে আছে বেশি তৈরি যদি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আপনারা দ্য বিউটিফুল ট্রি পড়তে পারেন। আমার থেকে আমার ভক্তগণ, তো ভক্তকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। দেশীয় প্রোডাক্টের উপরে আমরা নির্ভরশীল নই, দেশের জিনিসের প্রতি আমাদের রুচি নেই। নমস্কার, আড্ডা 24/7 স্কিল বাংলার আরো একটা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজকে আমার মনে হয় যে ভিডিওটা যখন শুরু হয়েছে তখন থেকেই যিনি আজকের আমাদের এই পডকাস্টের গেস্ট অতিথি তাকে আপনারা চিনে গেছেন, তার পরিচয় দেবার আলাদা করে কোনো দরকার নেই, কারণ যাদব বলরাম দাস প্রভুজি তিনি কিন্তু ফেসবুকে প্রচন্ড রকম ভাইরাল আজকের জেন জিদের ভাষায়, এবং তাকে আপামর বাঙালি অনেকেই চেনেন সোশ্যাল মিডিয়ার সূত্রে। প্রথমেই প্রভুজি আপনাকে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের ইনস্টিটিউটে আসার জন্য। প্রভুজি, আমরা প্রথমেই আপনার থেকে কয়েকটা ব্যাপার একটু বুঝে নিতে চেষ্টা করব। সেটা হচ্ছে যে কৃষ্ণ কনসাসনেস সম্পর্কে আপামর পৃথিবীতে প্রচার চালাচ্ছেন আপনারা, মানুষকে বোঝাতে চেষ্টা করছেন। একদম সোজা কথায় আমি যদি আপনার থেকে বুঝতে চাই যে কৃষ্ণ কনসাসনেসের সারমর্ম কি? প্রথমত আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা চ্যানেলে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। আপনাদের পুরো টিমকে আমি হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর বিশেষ করে মায়াপুরের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন। আর যে প্রশ্নটা আপনি করলেন যে কৃষ্ণ কনসাসনেস মানেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি যিনি এটার সূচনা করেছিলেন তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, মানে শর্ট ফর্মে যেটাকে আমরা বলি ইসকন। ইসকনের যিনি ফাউন্ডার আচার্য আছেন ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনি 1965 যখন USA ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানে যান। তো সেখান থেকে তিনি বোস্টন থেকে ট্রান্সিলভেনিয়া, নিউ ইয়র্ক সিটি, এবং 1966 সালে তিনি ইসকনকে প্রতিষ্ঠিত করেন। ওনার মূল যেটা উদ্দেশ্য ছিল যে সারা পৃথিবীতে মানুষ যেটা ভাবে যে একটা তো কনসাসনেস থাকা প্রয়োজন, ঠিক, একটা চেতনা থাকা প্রয়োজন কোনো একজন বিশেষ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে। ওকে, ফরেন কান্ট্রির মানুষ কেউ হচ্ছে কুকুরের প্রেমে আসক্ত, কেউ বেড়ালের প্রেমে আসক্ত, যেটা দেখা যাচ্ছে বর্তমানে আমাদের ভারতেও মোটামুটি যারা খুব মানে নিজেকে ভাবে যে আমি তো প্রচুর পরিমাণে স্ট্যান্ডার্ড, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে পশু পাখির প্রতি প্রেম আছে কিন্তু ঈশ্বরের প্রতি প্রেমটা খুব কম। শিল প্রভুপাদ এটাই বলেছিলেন, যদি দুটো কনসেপ্ট তোমাকে বাছাই করতে হবে, একটা হচ্ছে ডগ কনসেস, আর ডগকে যদি উল্টে দেওয়া হয় GOD, ওকে, DOG আর GOD। যদি ডগ কনসেসে তোমার মনে হয় যে না ভেতরে কোনো শান্তি পাচ্ছ না, তাহলে গড কনসেসে তুমি নিজেকে সময় দাও। তো প্রভুপাদ এটাই চাইতেন যে আমি ইসকন মানে হচ্ছে কৃষ্ণকে নিয়ে এখানে চিন্তা করা হবে, কৃষ্ণ কেন্দ্রিক একটা লাইফকে লিড করা হবে, মানে সমস্ত কিছু ডেডিকেট করা হবে শ্রীকৃষ্ণকে, এটাই মূল ভাবনা। সমস্ত কিছু মানে আমি আগে ফার্স্টে উৎসর্গ করবো কৃষ্ণকে, তারপর সেটাকে আমি গ্রহণ করবো। যেমন একজন ভক্তের লাইফ আর একজন সাধারণ মানুষের লাইফের মাঝে পার্থক্যটা কি, যেমন আমরা দেখি যে আমাদের লাইফস্টাইল যেটা আছে, আমরা একটা নতুন জামা কাপড় কিনলাম, সেটা আমরা ভগবানকে অফার করি। একটু খাবার খেলাম, সেটা আমরা ভগবানকে অফার করি। এবার খাবারের মাঝে কিছু রেস্ট্রিকশন আছে শাস্ত্রীয় ভাবে, সাত্বিক, রাজসিক, তামসিক। ভগবান যেটাকে গীতার মাঝে সম্মতি দিয়েছেন
চ্যাপ্টার 9 26 নাম্বার শ্লোক, পত্রং পুষ্পং ফলং তৈয়ং যৌমে ভাবনা প্রযোজ্যতি। আচ্ছা। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার ভালো লাগা জিনিসগুলোকে তুমি আমায় দিয়ে গ্রহণ করো। আচ্ছা। ভক্ত মানে হচ্ছে যে আমি সমস্ত কিছু ডেডিকেশন করছি, আমি হুম। সামান্য একটু জল খাচ্ছি সেটাও ভগবানকে দিয়ে খাচ্ছি। তিনি খাক বা না খাক সেটা বিষয় নয়, আমি যে তাকে দিচ্ছি তিনি আমার মনোভাবটাকে দেখছেন, এটাই হচ্ছে মূল বিষয়। তা আমি আমার নিজে থেকে কতটুকু তার চরণে শরণাগত হতে পেরেছি, এটাই হচ্ছে কনসিয়াসনেস, প্রভুজি, চেতনাময়। বেশ, আপনার কথা থেকেই দুটো প্রশ্ন আমি করতে চাইবো। অবশ্যই। প্রথম কথা হচ্ছে, আমি নিজেকে যদি ভাবি একজন নাস্তিক হিসেবে, তো আপনি যেটা বললেন যে পুরো পৃথিবীতে একটা চৈতন্য থাকা উচিত, কনসাসনেস, এবং সেটা কৃষ্ণ কনসাসনেস। তো আমি মানে ভগবান আছে বা শ্রীকৃষ্ণ রয়েছেন, তার প্রতি আমি সমস্ত কিছু সমর্পণ করব। তো ভগবান রয়েছেন এটা আপনি কি করে প্রমাণ করবেন? আমি যদি না মানি যে না, কৃষ্ণ বলে কেউ নেই, তিনি পৌরাণিক চরিত্র, গল্প বলছেন প্রভুজি। এটা শুধু আপনার প্রশ্ন নয়, অনেকে এই ধরনের প্রশ্ন একদম। করে, আর আমি এটা অনেক ফেস করেছি। বিকজ যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম এটা তো আমার মাঝে প্রচুর পরিমাণে ছিল। আচ্ছা আমার কোনো বিশ্বাসই ছিল না ঈশ্বরের প্রতি। আচ্ছা। মানে আমার যেটা মানে রিয়েল আমি যেটা দেখেছি, আমার মনে আছে ক্লাস 7-এ যখন আমি পড়াশোনা করি তখন আমার বাড়িতে একটা গীতা ছিল, যেটা আমি থাকে না একটা রেস্ট্রিকশন থাকে না যে এগুলো পড়া যাবে না এখন একদম। এসে। তো পড়ার একটা ইচ্ছা ছিল, মানে রেস্ট্রিকশনের বাইরে, কোনো নিয়ম দিয়ে আমি পড়তে পারবো না, জাস্ট এজ এ নর্মাল বইয়ের মতো আমি সেটাকে পড়ার একটা ইচ্ছা পোষণ করেছি। তো বাড়ি থেকে এরকম ভাবে কেউ বাধা দেয়নি। তো পড়ার পরে মানে কিছু কিছু প্রশ্ন, ওই সময় তো এত ম্যাচুয়ার নই আমি, তাও মানে আমার কাছে কিছু একটা লেগেছিল যে না বেশ ভালো লাগছে। আচ্ছা। নিজেকে মেন্টাল স্ট্রেস থেকে কিভাবে রিলিফ করতে হয় নিজেকে, সেকেন্ড চ্যাপ্টার আমাকে খুব ভালোভাবে এই ধরনের নলেজ আমাকে দিল। তো তারপরে মানে ভগবানের প্রতি বিশ্বাস ছিল শাস্ত্রের ভাষা থেকে। কিন্তু যখন আমি 2018 থেকে মায়াপুরে টুরিস্ট কাউন্সিলিং, মানে যারা বহিরাগত দর্শনার্থী আছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলার একটা স্কোপ দেয় মায়াপুর অথরিটি আমাকে, তখন আমি দেখতাম যখন সাধারণ মানুষকে শুধুমাত্র শাস্ত্রের কথা দিয়ে আমি কনভিন্স করতাম, কেউ সেগুলোকে একসেপ্ট করতো না। আচ্ছা। তাদের কাছে এটা মাইথোলজি পার্ট। মাইথোলজি মানে গল্প থেকে যা এসেছে, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, একটা ইমাজিনেশন, কল্পনার জায়গা থেকে ধর্মকে বিশ্বাস করা। আমার কাছে তখন মনে হতো এত মানুষ যেটাকে মানছে সেটা কিছু কিছু মানুষের কাছে কেন মাইথোলজি হয়েছে, তার মানে যারা মানছে না তারা কি নাস্তিক, এরকম কিছু একটা। এটা আমার মধ্যে একটা প্রশ্ন বড় আকারে মানে বিততে লাগলো ভেতরটায়। কারণ আমি যাকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, যারা ভগবানকে ভালোবাসে তাহলে তারা কি মিথ্যা? তখন সাধারণ মানুষের সঙ্গে আমি যত কথা বললাম, আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে যাদের সঙ্গে আমি কথা বলছিলাম, ওরাও দেখতাম নাস্তিক প্রচুর। আচ্ছা। তো আমার ভিতর থেকে ঈশ্বরের নয়, ভক্তি জীবনের থেকেও ভক্তিতে থাকা সত্ত্বেও ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্তে আস্তে উঠে যেতে লাগে। আমিও যখন মানে পৌরাণিক গল্পগুলো পড়ছিলাম তখন আমার কাছেও মনে হতে লাগলো এই কিভাবে সম্ভব, এগুলো একটু মানে বেশি অতিরঞ্জিত ভাবে সাজিয়ে ফেলা হয়েছে জিনিসগুলো। তখন আমি রিলেট করার চেষ্টা করলাম, কিছু সায়েন্স ফিকশনারি, কিছু হচ্ছে হিস্ট্রিকে ঘাটা, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া সম্পর্কে জানা, এটা নিজেকে জানা প্লাস হচ্ছে মানুষকে যেন বোঝানো যায়। যদি আমি নিজে না রিয়েলাইজেশন করতে পারি আমি কাকে বোঝাবো কি করে? এই জন্য প্রথমে আমি বোঝার চেষ্টা করলাম। তখন একটা জিনিস আমার কাছে সব থেকে বেশি, এর আগে আমি ভাবিনি, ইসকনে জয়েনের আগে, এরপর আমার মাঝে এই জিনিসটা আসলো। আমাদের মায়াপুরে রীতিমতো প্রায় 140টা দেশের মানুষ আছে। ওকে। 10,000 পিপল কমিউনিটি, 10,000 পরিবার থাকে। তো আমরা সময় পেলে মাঝে মাঝে কমিউনিটি জায়গাগুলো যেগুলো আছে রেসিডেন্সিয়াল পারপাসে যারা থাকে ওই বাড়িগুলো আমি ভিজিট করতাম। আচ্ছা। এবার ভিজিট করা মানে জাস্ট বাইরে থেকে অবজারভেশন করতাম এদের লাইফস্টাইল কেমন, ওরা যে জিনিসটাকে একসেপ্ট করেছে, ডেভোশনাল বিষয়টাকে কতটুকু হৃদয় থেকে মেনটেন করছে। কিছু কিছু মানুষের ভক্তি, ভালোবাসা এগুলো সত্যি আমাকে খুব আপ্লুত করতো। তখন আমার কাছে মনে হতো যে ইউরোপিয়ান, ব্রিটিশ 200 ইয়ার্স, 200 বছর যারা কন্টিনিউয়াসলি ভারতকে মানে অ্যাজ এ দাসের মতো যারা সাজিয়েছে বা শাসন করেছে,
যাদের কাছে এই সমস্ত ধুতি খোর্তা মানে ছিল পুরো ব্যাকওয়ার্ড একটা থিঙ্কিং, সেই সমস্ত ব্রিটিশরা পুরোপুরি ভাবে মস্তক মুন্ডন করে, টিকি ধারণ করে, ধুতি কুর্তা পরে ঘুরে বেড়াচ্ছে। এডুকেশন ঠিক কথা। দিকে যদি তাদের জাজমেন্ট করবে না, হুম। ওখানে কেউ লো ক্লাস নেই। লো ক্লাস নিজের দেশ ছেড়ে এখানে এসে ভিজিট করবে, নিজের টাকা খরচা করে এখানে থাকবে, তার জন্য তাকে একটা মানে একটা এরকম একটা লাইফ লিড করতে হবে তাকে। হুম। তো মোটামুটি এডুকেটেড পার্সন হলে তবে এটা সম্ভব। তো যাদের সঙ্গে আমার কথা হয়েছে না কেন হুম। মায়াপুরে, আমি দেখতাম মোটামুটি সবাই এডুকেটেড। তো এরা জন্মসূত্রে সনাতন সংস্কৃতির সঙ্গে কোনোভাবে ইনক্লুড নয়। ঠিক। তাদের ধর্ম নয় এটা, কেউ হুম। ক্যাথলিক, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিজম, এথিস্ট, নেপোটিজম, ডিফারেন্ট টাইপ অফ রিলিজিয়ন, ডিফারেন্ট টাইপ অফ কালচার, ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রি। তারা আজকে কেন এই জিনিসটাকে একসেপ্ট করছে, তো তাদের মত আমি জানার চেষ্টা করলাম। হুম। যে আপনারা কি মানে ব্রেইন ওয়াশড হয়ে এখানে এসেছেন না রিয়েলাইজেশন? হুম। তো তাদের মূল কনসেপ্ট হচ্ছে রিয়েলাইজেশন, উপলব্ধি। যে বলে ঈশ্বর নেই আর যে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, হুম। ঈশ্বরের জন্য চোখ দিয়ে অশ্রু বের করে, কিসের উপর বেস করে? এটা কেবলমাত্র বিশ্বাস। যদি কেবলমাত্র বিশ্বাসই হয়, তাহলে আজকে তিরুপতি বালাজি বলুন, পুরী বলুন, ওখানে তো কাউকে ইনভাইট করা হয় না কোনো মন্দির। না। বলে এত মানুষের ভিড় কোত্থেকে আসছে? হুম। কি কারণে হচ্ছে এত ভিড়? ওনার তো কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম নেই ভগবানের, তারপরও ওনার মতো ইনফ্লুয়েন্সার এত বড় কেউ নেই। ভগবানের মতো, কৃষ্ণের মতো ইনফ্লুয়েন্সার কে আছে? এখনো আজকের যুগে দাঁড়িয়ে যত বড় বড় যারা মোটিভেশনাল স্পিকার আছে, আমি জানি না মোস্টলি ভারতে এটা মেনটেন করে কিনা, কিন্তু আমার দুজন ফ্রেন্ড আছে হুম। মায়াপুরের সূত্রে তাদের সঙ্গে পরিচয়। আচ্ছা। একজন হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি একজন প্রিন্সিপাল আছে, ওর নাম ছিল আগে হচ্ছে চার্লি লোরহার। আচ্ছা। এখন আমি জানি না আপনারা জানেন কিনা, ইসকনের দীক্ষা নেবার পরে নাম ঠিক। চেঞ্জ হয়েছে। হুম। তো তার নাম হচ্ছে চন্দ্রশেখর দাস। বয়সে আমার থেকে অনেকটাই বড়, ওকে। কিন্তু আমার সঙ্গে ফ্রেন্ডলি মিশছে, ওনার সঙ্গে আমার প্রায় সময় কথা হয়। হুম। তো উনি চৈতন্য মহাপ্রভু সম্পর্কে পিএইচডি করার চেষ্টা করছে। ওকে। তো আমি এই জিনিসটা ভেবেই মানে মাঝে মাঝে ভাবি যে মহাপ্রভু তো ভারতবর্ষে তার প্রচারকে সীমিত রেখেছিলেন, কিন্তু মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরই নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র ইন দ্য ওয়ার্ল্ড স্প্রেড আউট হবে। হুম। তো আজকে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয় 200 বছর যারা সুটবুট কোটটাই পরে ভারতকে শাসন করেছে, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ এমনই একজন ব্যক্তিত্ব। এটা অন্য প্রসঙ্গে যাচ্ছে, হ্যাঁ, একদম। পয়েন্ট জাস্ট আমি নিয়ে হ্যাঁ। আসছি। প্রভুপাদ এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন তার পার্সোনালিটি, যে তিনি সেই সমস্ত ব্রিটিশদের মস্তক মুন্ডন করে, টিকি ধারণ করে, ধুতি কুর্তা পরিয়ে ভারতের সাধু বানিয়ে ছেড়ে দিয়েছেন। হুম। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, গলায় যদি জপমালা ঝুলবেন না, আপনাকে যে কেউ একবার হলে হরে কৃষ্ণ বলবে, বিকজ দেয়ার ইজ ইন্টারন্যাশনাল সিম্বল। ইসকনের যারা আছে তারা এটাকে মানে। হুম। তাহলে একজন ভারতীয় তো এই জিনিসটাকে করেছে, যাদের থেকে নাস্তিকতা ভারতেরই, কিন্তু এটা একটা মূল বিষয়। একদম। কিন্তু ওয়েস্টার্নে তার থেকে বেশি নাস্তিক, হুম। কিন্তু সেই সমস্ত নাস্তিকও আজকে আস্তিকে রূপান্তরিত হচ্ছে, কেউ যদি তাদেরকে সুন্দরভাবে কনভিন্স করতে পারে। আমরা দেখি মাঝে মাঝে চাইনিজরা যখন আসে, হুম। চীনের মানুষরা মায়াপুরে, আমাদের মায়াপুরের সব থেকে ভিড়বহুল সময়টা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ। আচ্ছা। এই সময়টা প্রচুর পরিমাণে প্রোগ্রাম থাকে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল থাকে। তো চাইনিজ এবং রাশিয়ান এরা যখন আসবে মন্দিরে, আমি প্রায় দিন দেখবো, ভাষা তো বোঝা যায় না। চাইনিজরা হচ্ছে গিয়ে চায়না ভাষা ইউজ করবে, রাশিয়ানরা রুশ ভাষা, হুম। ওরা অত ভালো ইংরেজি জানে না। আবার ইংরেজি বললেও সেটা হয়তো বা সাধারণ কোনো যারা ইংরেজি জানা তারা ওইটাকে ধরতে পারবে না, বুঝতে পারছি। গ্রামাটিক্যাল ভাবে হুম। এতটা ক্লিয়ার নয়। তোরা বিড় করে বলবার চোখ দিয়ে জল পড়ে। আমি রিয়েল দেখেছি, যতবারই তারা আসবে এবং যখন যাবে কান্না করবে ভগবানের কাছে, আবার যখন যাবে তখন কান্না করতে করতে যাবে। যে কালচার তাদের নয়, যে সংস্কার তাদের নয়, সেরকম একটা বিগ্রহের সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে জল বের করা, এটা কেবলমাত্র বইয়ের পাতা পড়ে কখনোই সম্ভব নয়, যদি রিয়েলাইজেশন না থাকে, যদি উপলব্ধি না করতে পারে। আর অ্যাজ এ ইন্ডিয়ান পিপলস যারা আছে এখানে, যারা ভাবে যে আমরা নাস্তিক, এটা তো অ্যাকচুয়ালি এখন দেখা যায় যারা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাদের মাঝে এই জিনিসটা চলে আসে। কারণ শিক্ষার দুটো ক্যাটাগরি আছে, আমি এটা বিশ্বাস করি। এক শিক্ষা আপনাকে খুব বড় বানাবে, দুটো শিক্ষা আপনাকে বড় বানাবে। একটা হচ্ছে সবাইকে সমদৃষ্টিতে দেখা, আরেকটা হচ্ছে নিজের ইগোকে সব থেকে বেশি প্রাধান্য দাও। যারা খুব জ্ঞানী হয়ে যায়, সামনের মানুষকে কখনোই তারা দেখে না,
কারণ সেইভাবে আমি সর্বসর্বা। আরেক ধরনের জ্ঞানী আছে যারা একটা উচ্চ শেখরে যাবে, আমি সর্বোচ্চ জ্ঞানী, কিন্তু সে সবসময় ঝুঁকে থাকবে, বিনম্র। ঠিক। তা বিনম্র হয়ে জ্ঞানী বড় অভাব আছে। আর যারা বিনম্র জ্ঞানী তারা কখনো ঈশ্বরকে অবিশ্বাস করে না, কিন্তু যারা জ্ঞানের অহংকার আছে তারা ঈশ্বরকে অবিশ্বাস করে। এটাই হচ্ছে পার্থক্য। থ্যাংক ইউ প্রভুজি। প্রভুজি, আপনার কথা থেকেই অনেকগুলো প্রশ্নই জাগছে পরপর। আপনি ইউরোপের কথা বলছিলেন, বহির্বিশ্বের কথা বলছিলেন। এটা ফ্যাক্ট, মানে সবসময় দেখা যাচ্ছে যে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চীনের ব্যাপারটা জানতাম না, আপনি বললেন। বাইরের দেশের প্রচুর মানুষ কৃষ্ণ কনসাসনেসে আসছে, সনাতন সংস্কৃতিকে ফলো করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হয় না যে ভারতবর্ষের যুব সমাজ, কি আপনার মনে হয় যে সনাতন সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে একই টাইমে দাঁড়িয়ে? যুব সমাজ যদি বলেন তাহলে এটা দূরে সরে যাচ্ছে কোথায়? ওরা যাদের কাছ থেকে মানে সনাতন ধর্ম সম্পর্কে জানতে চায়, তাদের ম্যাক্সিমাম ক্যারেক্টার হয়ে যাচ্ছে ভণ্ড। হ্যাঁ। তো যুব সমাজ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, ওরা প্র্যাকটিক্যাল দেখতে চায়। আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার মানে আমি এত মানে ওই শাস্ত্রের গভীরে কখনই রিয়েলাইজেশন করি। ওকে, আমি শাস্ত্রকে সবসময় প্র্যাকটিক্যাল জিনিসের সঙ্গে রিলেট করতে চাই। এটা হচ্ছে মানে আমার বিশেষত্ব, আর আমি এইভাবেই বুঝতে চাই এবং এইভাবেই বোঝাতে চাই। তো প্রথম যে বিষয়টা হচ্ছে, আমি এর আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমাদের স্বাধীনতা কখনো এইভাবে দেওয়া হয় না নিজের সংস্কৃতিকে জানার জন্য, হয়তো বা নিয়মের গণ্ডিতে আবদ্ধ করে রাখা হয়। এটা একটা কারণ। তারপরে হচ্ছে পারিবারিক ভাবে তো এইভাবে শেখানো হয় না, সামাজিক ভাবেও এই জিনিসটাকে চর্চা করানো হয় না, শিক্ষা ভাবে মানে এডুকেশন পারপাসে তো এই জিনিসটাকে সম্পূর্ণভাবে শেখানোই হয় না। তো যদি চাণক্য পণ্ডিত একটা কথা বলতেন, তার একটা শ্লোক আমি বলছি, শ্লোকটা না জাস্ট আমি অনুবাদটা বলে দিচ্ছি। উনি বলছেন 5 to 25 years, মানে 5 থেকে 25 বছর হচ্ছে পূর্ণরূপে ব্রহ্মচার্য, বেশ সম্পূর্ণভাবে ব্রহ্মচার্য। এই ব্রহ্মচার্যের মাঝে তার সব থেকে বড় তপস্যা হচ্ছে অধ্যয়ন। আমাদের শাস্ত্র এটা বলছে 25 বছর পর্যন্ত অধ্যয়ন, জানা, বিভিন্ন কিছুকে জানা। এবং এই যে 25 বছর পর্যন্ত বাচ্চার সঙ্গে কিভাবে মিশতে হয় গার্জেনের বা প্যারেন্টসের, এই সম্পর্কে বলা আছে। আচ্ছা, 5 বছর পর্যন্ত মানে 1 to 5 years তাকে প্রচুর ভালোবাসা, আদরটা। 5 থেকে 16 বছর তাকে কঠোর শাসনে রাখা। 16 থেকে 25 তার সঙ্গে বন্ধুর মতো মেশা। আচ্ছা, তো ফ্যামিলিগত ভাবে এই জিনিসগুলো কখনোই হয় না। কিছু কিছু প্রশ্ন আছে যখন গার্জেনকে করা হয় না, তখন অনেক গার্জেন আছে সেগুলোকে এড়িয়ে চলে যায়, উত্তর দিতে চায় না। দেখুন, মূল বিষয় হচ্ছে এই যে আপনি যে বিষয়টা বললেন যে যুব সমাজ কেন ভক্ত হচ্ছে, ধর্ম সম্পর্কে কেন জানতে চাইছে না, বা তাদের কেন ইন্টারেস্ট নেই। প্রত্যেকটা বাবা মার ইচ্ছা থাকে যে আমার সন্তান ভদ্র হোক। ঠিক, যেটাকে গ্রাম্য ভাষায় আমি শুনেছি অনেক জায়গায়, যে তুমি রামের মতো হও, একদম আদর্শবান, চরিত্রবান। যে এই কথাটা বলছে যে তুমি রামের মতো হও, তার মাঝে যদি দশরথের কোয়ালিটি না থাকে তাহলে রাম কিভাবে আসবে? সে যদি রাবণের কোয়ালিটি থাকে তাহলে তার ঘর থেকে যে আসবে সে রাবণের থেকেও দুশ্চরিত্র হবে, এটাই স্বাভাবিক। গার্জেন যদি না ঠিক থাকে, প্রথম শিক্ষা ঘর থেকে শুরু। প্রথম শিক্ষাটা হচ্ছে ঘর থেকে। তাহলে সন্তানের মাঝে সেই জিনিসটা কিভাবে, বা আমরা সবসময় ভগবানের কাছে যাই অ্যাজ এ, যারা গার্জেন আছে ভগবানের কাছে যাই কোনো কিছু চাইতে। ঠিক, ভগবান তো চাওয়ার জিনিস নয়। ভালোবাসা মানে হচ্ছে ত্যাগ, ভোগ নয়। রিয়েল যে ভালোবাসা আছে না, এটার মূল মানে হচ্ছে ত্যাগ। তুমি আমায় ভালোবেসে কি দিতে পেরেছো এটাই হচ্ছে মূল বিষয়, কি নিতে পেরেছো বা কি পেয়েছো সেটা মূল বিষয় নয়, তোমার জায়গা থেকে কি দিতে পেরেছো। তা আমরা দেখা গেল দুর্গাপূজা, কালী পূজা, বিশ্বকর্মা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সবকিছুর মাঝে পুষ্পাঞ্জলি কি উইশ যা আছে সব চেয়ে নাও, একটু ডিলও করে নি যে এটা পেলে পরের বার এই দিয়ে পুজো দেবো। তো সাধারণ একটা বাচ্চাকে যখন এই জিনিসটা শেখানো হয়, ও যখন ম্যাচুয়ার হয় না, তখন সেভাবে ভগবানের কাছে চাইলাম কিছু পেলাম, বিশ্বাসের কমতি। ভগবানকে আদৌ আছে? যদি থাকে তাহলে আমার এই জিনিস দিচ্ছে না কেন? তার মানে আমাদের শেখানো হয় ফ্যামিলিগত ভাবে যে ভগবান দেওয়ার জিনিস, ঠিক। কিন্তু আমরা তো এটাও জানি যে
কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি কি দিয়েছেন? ভগবান এত সস্তা জিনিস না যে আপনি চাইলেন আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। হাজার হাজার মানুষ আছে, সবারটা কি ভগবান দেবে? অর্জুনকে তাহলে তো বলতো তোমার যুদ্ধ করতে হবে না, আমি করে দিই। ভগবান বলছে আমি পথ প্রদর্শক, আমি তোমায় দেখাবো নদী পার করো, কিভাবে সাঁতার কাটতে আমি দেখাবো, কিন্তু আমি আমার ঘাড়ে করে তোমাকে সাঁতার মানে নিয়ে যাব না, সাঁতার দিতে হবে তোমাকে। ভগবান রাস্তা দেখাবে, তার জন্য গীতা আছে। আমরা এরকম ভক্ত নই যে ভগবান কানে কানে এসে বলে যাবেন আমাদের। আমরা তো কিছুটা দেখাতে হবে ভগবানকে যে না আমি তার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি। আমি কোনো স্যাক্রিফাইস করতে পারছি না, চেয়ে নিলাম আগে, দিল না তার মানে তাকে আমি মানি না। এটা কি ধরনের মূর্খামি? আপনি যান কোনো সরকারি চাকরি করতে, আপনাকে কত প্রোটোকল মেনটেন করতে হবে। কেউ তো আছে মানে সারা জীবন আপসেটই কাটিয়ে দিচ্ছে, কত প্রিপারেশন নিচ্ছে। আপনার কোনো প্রিপারেশন নেই, কোনো প্রস্তুতি নেই, আপনি গেলেন বলছেন যে ভগবান আমায় দিয়ে দাও এটা। তো আমাদের স্টুডেন্টরা যেরকম প্রিলিমেন্স ইন্টারভিউ প্রিপারেশন করে পৌঁছায়, ভক্তকেও সেইভাবে পৌঁছাতে হবে। ভক্তিটা এত সোজা নয়। তাকে আমি বলছি ভালোবাসছি, আর সেটা প্র্যাকটিক্যাল দেখানো, দুটোর মাঝে অনেক তফাৎ। এখন মানে কি ওই কিছু স্লোগান বের হয়ে গেল, মুখে মুখে জয় শ্রীরাম বা কোনো একটা কিছু বলে দিল, এটা ভক্তি নয়। বা এটা যে সনাতন ধর্মের আপনি এটাও বোঝাচ্ছেন না। তো এই কারণে সাধারণ মানুষের মাঝে এগুলো বেশি উঠছে যে এগুলো তো অন্ধভক্তি। ঠিকই বলছে, খারাপ নয় এটা। তুমি রিয়েলাইজেশন করো আগে, তারপর এই জিনিসটাকে তুমি অবজারভেশন করো, এরপর তুমি স্প্রেড আউট করো। কিন্তু যদি রিয়েলাইজেশনই না থাকে, শুধুমাত্র জাস্ট ওই আমি একটু ঝান্ডা নিয়ে উড়িয়ে ফেললাম, একটু মুখ দিয়ে বলে দিলাম, ভক্তি হয়ে গেল, আমি হিন্দুত্ব, ওইরকম কিছু নয়। সনাতন ফিলোসফি কত বড় আর কত যে বিশাল, আনএক্সপেক্টেড। আপনি সনাতন ফিলোসফি নিয়ে বলছিলেন, তো আমি যদি এই বড় ব্যাপারটাকে ছোট করে বুঝতে চাই, সনাতন ধর্ম বলতে একজন বাচ্চা ছেলে, টিনেজার, তাকে আপনি কি বলবেন? সে যদি বুঝতে চায় যে সনাতন ধর্ম কি, প্রভুজি কি ফলো করা উচিত আমার? একটা 10 বছরের বাচ্চা যদি ভাবে যে সনাতন ধর্ম ফলো করলে আমার কি লাভ হবে বা কি কারণে আমি মানবো, তাহলে এখানে তো যে বছরটাকে আপনি নির্বাচন করেছেন, এই বছরটার সব থেকে বড় জিনিস হচ্ছে, যে জিনিসটাকে দেওয়া সেটা হচ্ছে রেসপেক্ট। সে তার গুরুজনদের কতটুকু রেসপেক্ট দিচ্ছে, এটাই হচ্ছে কিন্তু মেন সময় শেখার। দেখুন আমাদের সনাতন ধর্ম প্রত্যেকটা পরিচয়ের জন্য আলাদা আলাদা করে আইডেন্টিটি আছে। কিরকম? মাকে শুধু আমরা মা ডাকি না, কিন্তু এর সঙ্গেও কিন্তু একটা মানে বড় একটা সম্পর্ক লুকিয়ে আছে। সম্পর্কটা হচ্ছে মানে খুব শ্রদ্ধার। আমরা মাকে কোন দৃষ্টিতে দেখছি, বোনকে কোন দৃষ্টিতে দেখছি, আমি বোঝাতে পারছি একদম। প্রত্যেকটা আত্মীয় স্বজনের যে আলাদা আলাদা পরিচয় আছে, তাদেরকে কতটুকু সম্মানের দৃষ্টিতে আমরা দেখছি, তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করছি, সনাতন কনসেপ্ট আমাদের শিখিয়েছে। আপনি ইউরোপের কান্ট্রিতে যান, মানে এটা একটু মানে অন্যরকম হয়ে যায়, কিন্তু যেটা বাস্তব সেটা অনেকেই জানে। তো ওখানে স্টেপ মাদার, স্টেপ সিস্টার, স্টেপ ডটার, রাইট, সৎ মা সৎ বাবা, তো ওদের মাঝেও কিন্তু একটা ফিজিক্যাল যে একটা সম্পর্ক, এটা কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের সনাতন ধর্মে কিন্তু এই জিনিসটা নেই। তাহলে এই যে শ্রদ্ধার দৃষ্টিকোণ, দৃষ্টি বদলানোর যে একটা বিষয়, সনাতন ধর্ম কিন্তু আপনাকে শেখাচ্ছে সেটা। রাইট। অন্য কোনো আমি বলছি না অন্য কোনো ধর্ম বা কি, সনাতন ধর্ম এই জিনিসটাকে কখনোই কম্প্রোমাইজ করেন, পুরোপুরি রেসপেক্টের জায়গাটাকে ধরিয়ে দিয়েছে। তো আমি যদি এভাবে বুঝতে চেষ্টা করি যে সনাতন ধর্ম মানে কেবল কোনো রিলিজিয়াস টেক্সট নয়, বরং একটা সংস্কৃতি, একটা শিক্ষা, একটা জীবনবোধ, আচ্ছা প্রভুজি, আপনি যাই বলছেন না কেন সেটা থেকে আরো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, এবং আমি মাঝে মধ্যে ফোনে ওগুলো নোটও করে নিচ্ছি। আপনি বলছিলেন যে কৃষ্ণ অর্জুনকে এটা বলেছিল যে যুদ্ধ তোমাকেই করতে হবে, আমি পথ দেখাবো, গাইড করব। একটা সমাজ মাধ্যমে অনেক জায়গায় কমেন্টে দেখেছি, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনায় শুনেছি যে এই যে যুদ্ধ নিজেকেই করতে হবে, যোদ্ধা মনোবৃত্তি, কোথাও গিয়ে আজকের সমাজে যারা প্রভুজিরা রয়েছেন, তারা কৃষ্ণের
এই যোদ্ধা মনোভাবটা সেটাকে সাইডলাইন করে দিচ্ছে, প্রেমিক সত্তাটাকেই সামনে নিয়ে আসে, এবং মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা, একটা প্রশ্ন, যে আমার সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমি কি আমার বুদ্ধি শক্তি সবকিছু দিয়ে তার বিরুদ্ধে লড়াই করব, নাকি আমি অপেক্ষা করব যে কৃষ্ণ একদিনের বিচার করবে, আমার কিছু করার দরকার নেই? হয়তো আমি প্রথমে বললাম যে কৃষ্ণ রাস্তা দেখায়, আচ্ছা, চলতে হবে আপনাকে। বেশ। যদি আপনি ভাবেন যে ভগবান বলছে যে শুধু আমায় প্রেম করো, হুম। তাহলে গীতার মাঝে তো ভগবান বলেছেন এটাও, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই পৃথিবীতে আসার আমার তিনটি উদ্দেশ্য: সাধুদের পরিত্রাণ করা, দুষ্কৃতকারীদের বিনাশ করা, ধর্মের পুনঃস্থাপনা করা। হুম। এখন কেউ যদি ভাবে অন্যায় অবিচার হচ্ছে, না ভগবানই আসুক, ভগবানের কাছে প্রার্থনা করি, এটা অ্যাজ এ ভক্ত মাইন্ডের মানুষ যারা আছে তারা করবে। আচ্ছা। কিন্তু সবাই যে ভক্ত মাইন্ডের তা কিন্তু নয়। আমি যদি পুরো পৃথিবীকে ভক্ত বানাতে চাই, এটা কখনো পসিবল নয়। কারণ আমাদের সমাজ 4টি বর্ণের উপর নির্ধারিত: ঠিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হুম। এবার এটা কি মানে জন্মসূত্রে? না, গীতার মাঝে যেটা কোনোভাবে মেনশন নেই, এটা জন্মসূত্রে, কর্মগুণের মাধ্যমে। জন্মতে প্রত্যেকে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে শূন্য। আপনি কেউ আপনাকে শেখালো অ আ, কেউ আপনাকে শেখালো ABCDEFGH, তবে আপনি শিখতে পারবেন। তার মানে জন্মের পরে যদি আপনাকে কেউ জ্ঞান দেয় তবে আপনি শিক্ষিত। রাইট। আমি ডাক্তারের ছেলে, হুম। তার মানে আমি ডাক্তার নই যদি আমার কাছে সেই ডিগ্রি না থাকে। আমি ইঞ্জিনিয়ারের ছেলে, তার মানে আমি ইঞ্জিনিয়ার নই যদি আমার কাছে সেই ধরনের ডিগ্রি না থাকে। হুম। আমাকে যেটা অ্যাচিভমেন্ট করতে হবে আমার প্রচেষ্টায়। ঠিক তাই। বর্ণনাটা হচ্ছে এরকম, ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয় আমাদের সংস্কৃতিতে, আমাদের ধর্ম। এখান থেকে অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক বিষয় থাকে জড়িয়ে। যাই হোক, তো কৃষ্ণ এটাই বললেন, কেউ যখন প্রোটেস্টের মনোভাব থাকে তখন তার মাঝে আমি নিজেকে জাগ্রত করি। আচ্ছা। কারো যখন প্রোটেস্ট, সে দেখছে অন্যায় হচ্ছে, সে প্রোটেস্ট করছে, তার মাঝে কৃষ্ণের রূপ আপনি খুঁজে নেন, তিনি প্রোটেস্ট করছেন। বুঝতে পেরেছি। ভগবান মানে ওইরকম না যে আসতে হবে, আরে আপনার মাঝে তো বিবেক বুদ্ধি সমস্ত কিছু দিয়েছে, ঠিক। সব তার উপরে কেন ছাড়ছেন আপনি? নিজেকেও কিছু করা দরকার, নিজেদেরও তো কিছু করতে হবে, তবে আইনের মধ্যে থেকে, একদম তাই। আইনের বিরুদ্ধে গিয়ে নয়। গীতা কখনোই বলেনি যে আইনের বিরুদ্ধে যাও। সব থেকে বড় আইন হচ্ছে আপনার বিবেক, এর থেকে বড় আইন পৃথিবীতে আর কিছু নেই। আর যার বিবেক ঘোলা আছে তাকে শত আইনও তাকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। তো ট্রান্সফরমেশন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে আসতে হবে, Individual এর মধ্যে আসতে হবে। অ্যানসিয়েন্ট টাইমে যা ছিল, যা আপনি বললেন, আর বর্তমান ভারতবর্ষের যা অবস্থা, এবার আপনার পথ নির্দেশ বা সবার প্রতি আহ্বান কি কিন্তু থাকবে? মানে হিস্ট্রি চলে আসবে। তবু আপনার থেকে শুনতে চাইবো, কারণ আপনিও একাধিক টপিকে আপনার ভিডিও দেখেছি হিস্ট্রিতে, এবং প্রচুর পুরনো জিনিস নতুন ভাবে ভাবতে শিখেছি, হিস্ট্রি প্রচুর আমার তথ্য সাবজেক্ট পেয়েছি। কখনোই ছিল না, আচ্ছা। মানে তবে পছন্দ হতো। আচ্ছা। কিন্তু পরবর্তীতে মনে হয়েছিল যে হিস্ট্রিটা পড়া উচিত, সেই জায়গা থেকে আমি পড়েছিলাম। আর পড়া উচিত না, আমি জোর করেই পড়েছিলাম অনেক কিছু জানার জন্য। আর হিস্ট্রি পড়ার প্রতি মানে উৎসাহটা আমি পেয়েছিলাম রাজীব দীক্ষিতের কাছ থেকে। ওকে। ইউটিউবে আগে একদম একদম স্বদেশী আন্দোলনের যিনি ছিলেন না, তো আমার খুব ভালো লাগতো। প্রথমে তো কথাগুলো শুনে আমার কাছে মনে হতো ওই আমরা তো বই পুস্তকে পড়ে নিই, তাহলে ভুল একটু বলছেন। অনুসন্ধানের চেষ্টা ছিল। তখন আমি মানে দেখলাম যে হিস্ট্রি যারা লেখক আছে, টাইপ অফ 6 or 7 মার্কসবাদী হিস্ট্রিয়ান্স আছে, ওকে, তারপরে হচ্ছে ঔপনিবেশিক হিস্ট্রিয়ান্স আছে, জাতীয়তাবাদী হিস্ট্রিয়ান্স আছে, সংস্কৃতবাদী হিস্ট্রিয়ান্স আছে। এরকম ধরে 5 থেকে 6 ধরনের হিস্ট্রিয়ান্স আছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একাডেমিক পারপাসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় হচ্ছে গিয়ে ইরফান হাবিবের হিস্ট্রি, রমিলা থাপারের হিস্ট্রি পড়ানো হয়, মানে মার্কসবাদী যারা আছে। রাইট। কিন্তু জাতীয়তাবাদী, বিশেষ করে আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, আপনারা কেউ কিছু মনে করবেন না, রমেশচন্দ্র মজুমদার সম্পর্কে যদি আপনি পড়বেন না তার হিস্ট্রি গুলো, তাহলে সেখানে আমরা যে রাজা রামমোহন রায়ের ক্যারেক্টার দেখি, উনি ডাইরেক্ট সেখানে মেনশন করছে যে রাজা রামমোহন রায় ব্রিটিশদের পোষামত বেশি করতো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। আমি জাস্ট রমেশচন্দ্র বইয়ের যেটা আছে হিস্ট্রি, তার হিস্ট্রিতে এই ধরনের রাজা রামমোহন রায়কে নিয়ে বলেছে। আচ্ছা, ভিউ পয়েন্টটা কতটা আলাদা? হ্যাঁ, ভিউ পয়েন্টটা কতটা আলাদা সেটা আমি বোঝাচ্ছি। দেন হচ্ছে সংস্কৃতবাদ, মানে যারা
দেশকে দেশের দৃষ্টিতে দেখে, ভারতকে ভারতের দৃষ্টিতে বুঝলাম। দেখেছে। তো এইরকম হিস্ট্রিয়ানের মাঝে আমার একজন হিস্ট্রিয়ানকে খুব বেশি ভালো লাগে, তিনি হচ্ছেন ধর্মপাল। আচ্ছা। ওনার বইগুলো মানে অসাধারণ, 5 সিরিজের বই আছে। তোমার যে ফার্স্ট সিরিজ হচ্ছে দ্য বিউটিফুল ট্রি। দ্য বিউটিফুল। ট্রি, আচ্ছা। দ্য বিউটিফুল ট্রি। তো উনি 1922-তে পাঞ্জাবে জন্মগ্রহণ করে। জন্মসূত্রে তিনি হচ্ছেন আপনার গান্ধীবাদী ছিলেন, আচ্ছা। গান্ধীর একটা আদর্শ নিয়ে বড় হওয়া। তো ওনার ইচ্ছা ছিল যে ভারতকে যেভাবে ব্রিটিশরা প্রেজেন্টেশন করেছে, হুম। ভারত কি এরকমই ছিল? এই জিনিসটাই ছিল ওনার জীবনের একমাত্র উদ্দেশ্য, এটাকে হুম। প্রমাণিত করা। তো উনি ডিগ্রি দিয়ে অত বড় ডিগ্রি বা কোনো পিএইচডি লাভ করেননি হিস্ট্রির ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত কমপ্লিট করেছিলেন। হুম। আর তিনি যে বইগুলো লিখেছেন সেখানে ইন্ট্রোডাকশন এবং প্রিফেসে উনি বারবার এক কথাকে মেনশন করছেন, আমি কোনো কিছুই আমার নিজস্ব মন গড়া কথা এই বইতে উল্লেখ করছি না, আমি হুম। যা কিছু লিখছি তার সমস্ত কিছু ডকুমেন্টারির আধারে। আচ্ছা। 30 ইয়ার্স, 30 বছর তিনি ইউরোপের বিভিন্ন জায়গায়, মানে বিশেষ করে ইংল্যান্ডে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই সমস্ত জায়গায় গিয়ে যে পার্লামেন্ট আছে, আর্কাইভস গুলো যেগুলো আছে, যেখানে ব্রিটিশদের ডকুমেন্টস ছিল হুম। ভারত শাসনের সময়, এই সমস্ত কিছুকে তিনি কালেকশন করেছিলেন। আচ্ছা। ভারতীয় যেগুলো ছেড়ে গিয়েছিল সেগুলো। তো সেখানে আমি একটা পয়েন্টে তুলছি, বেশি না। থমাস মুনরো, যিনি মাদ্রাজ প্রেসিডেন্টের ছিলেন তখন, হুম। তো থমাস মুনরো একটা পয়েন্টকে দ্য বিউটিফুল ট্রিতে ধর্মপাল উল্লেখ করেছে যে থমাস মুনরো যখন মাদ্রাজ প্রেসিডেন্সিতে ছিলেন, তখন তিনি যখন মাদ্রাজের বিভিন্ন স্কুলগুলোকে পরিদর্শন করছিলেন, সেখান থেকে তিনি একটা ডকুমেন্টারি সাজিয়েছিলেন, হ্যান্ড রাইটিং, হাতে লিখে। বেল্লোর বলে একটা জায়গা ছিল, আচ্ছা। আমার হয়তো বা প্রোনাউন্সিয়েশনটা একটু হুম। অন্যরকম হতে পারে, আমি পড়েছিলাম অনেকদিন আগে, মনে নেই আমার সঠিক, কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সিতে দ্য বিউটিফুল ট্রি এর মাঝে সেখানে লেখা আছে, যখন থমাস মুনরো ভিজিট করেন একটা জায়গায়, হুম। সেখানে তিনি অনেকগুলো স্কুল পেয়েছেন যেখানে ব্রাহ্মণের সংখ্যা ছিল 1300। আচ্ছা। ব্রাহ্মণ সন্তান। এটা হচ্ছে ব্রিটিশ আসার আগে ঠিক। ভারতের কি সিচুয়েশন ছিল। হুম। সেকেন্ড হচ্ছে বৈশ্য, ক্ষত্রিয়, ক্ষত্রিয় সংখ্যা হচ্ছে 2335। বেশ। ঠিক আছে। বৈশ্য এবং শূদ্র হচ্ছে রীতিমতো প্রায় 4031-এর উপরে ওকে। এক একটা স্কুলে। এরপরে হচ্ছে উইলিয়াম অ্যাডাম, হুম। যিনি ব্যাবিংটন ম্যাকলে মিনিটের কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছিল 1835-এ। হুম। তো ওনাকে বাংলা প্রেসিডেন্সি দেওয়া হয়েছিল। বেশ। ঠিক আছে। বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল উড়িষ্যা ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল, বিহার ছিল। হুম। এই 3টি জায়গাকে ঘুরে তিনি মেনশন করেছেন 1 লক্ষর মতো স্কুল ছিল ওকে। ভারতবর্ষে, হুম। যেখানে যেরকম বলা হয় যে যারা নিচু বর্ণের শিক্ষক হুম। আছে বা নিচু বর্ণের যারা মানুষ আছে তাদেরকে পড়ালেখার কোনো সময় সুযোগ দেওয়া হয়নি। হুম। ওই সময় উইলিয়াম অ্যাডাম তিনি নিজে মেনশন করেছেন যে যে সমস্ত স্কুলে আমি গিয়েছি, আমাদের স্কুলে আমরা দেখি না যে ওইখানে ওই মনিটর সিস্টেম থাকে, হুম। একজনকে একদম। মনিটর বানানো হয়, সে টিচারের অবর্তমানে হুম। সমস্ত কিছু করাবে। ওই সিস্টেমটা ভারতে ছিল, উইলিয়াম অ্যাডাম নিজে সেটাকে বলছে, আর ওই ডকুমেন্টারিকে হুম। দ্য বিউটিফুল ট্রি এর মাঝে ধর্মপাল লিপিবদ্ধ করেছে। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে 1 লক্ষের মতো স্কুল ছিল, সেখানে লোয়ার কাস্ট, হুম। লোয়ার কাস্ট যারা ছিল, ওবিসি যারা ছিল, তারাও পর্যন্ত শিক্ষকতা করেছে স্কুলে, শিখিয়েছে, পড়িয়েছে। তাদের ফার্স্ট কনসেপ্ট ওই সময় মাটিতে লেখানো হতো, মাটিকে এমন ভাবে প্রসেসিং করা হতো, হাতের মাঝে এক ধরনের কার্ড থাকতো, হুম। ওই কার্ড দিয়ে মাটির মাঝে প্রথমে হাত ঘুরিয়ে অক্ষর শেখানো হতো, তারপরে সেটা পরে তালপাতায়, তালপাতার পরে হচ্ছে খাতায় তাদেরকে লেখানো হতো। এইভাবে সেখানে 6 থেকে 7 ধরনের সাবজেক্ট পড়ানো হতো। এবং ধর্মপাল নিজেই বলছে যে সেই সময় গুরুকুলও মোটামুটি বেশ ভালো ছিল, প্রায় পুরো কলকাতা শহরের মাঝেই রীতিমতো প্রায় 7,000-এর মতো গুরুকুল ছিল। আমি কিন্তু আমার নিজের মন করা কথা বলছি না, যা বইয়ে লেখা আছে আমি তাই বলছি। যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, আপনি বই এভেলেবেল পেয়ে যাবেন, পড়তে পারলেই বাস বুঝতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে আজকের ভারতে কেন এই জিনিসটাকে শেখানো হয় না? ব্রিটিশদের ন্যারেটিভ নির্মাণ যে আমরা সিভিলাইজ ছিলাম, ইন্ডিয়াতে কিছু ছিল না। এটা আমি আমার প্রত্যেকটা, আমার যে পুরোনো ভিডিও গুলো আছে
এই নিয়ে মোটামুটি আমার 30 থেকে 40টা ভিডিও আছে এই মেসেজের উপরে, যে যদি আমি একটা জাতিকে দাস বানাতে চাই তো তাদের থেকে তো আমায় বড় হতে হবে। এবার আমি জানি যে আমি তাদের থেকে জ্ঞানের দিক দিয়ে অত বড় নই, কিন্তু পাওয়ার আমার কাছে আছে, সেটার ব্যবহার আমি করতে পারি। ব্রিটিশদের এটাই ছিল মূল কনসেপ্ট। এবং ভারতীয়দের মধ্যে বংশ পরম্পরায় বা প্রজন্মের পর প্রজন্ম একটা হীনমন্যতা তৈরি করে দেওয়া। তো সেখানে যাই হোক, ধর্মপাল এইভাবে তিনি বললেন যে উইলিয়াম অ্যাডামের যে মূল বিষয়টা সেটা ধর্মপাল তার বইয়ের মাঝে তুলে ধরলেন। তাহলে এখন মূল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটাই, ব্রিটিশরা যখন ভারত ছাড়লো তো তখন তো উচিত ছিল যে ভারতের যে পুরনো ব্যবস্থা ছিল সেটাকে ফিরিয়ে আনার, সেটা তো আসলো না। সেটা না এসে আজকে দেখা যায় যে এই যে মানে নিম্ন কাস্ট, যেটা আপনার প্রশ্ন ছিল যে এখনো পর্যন্ত তারা সমাজে সেই ধরনের ফেসিলিটি গুলো হয়তো অনেকটাই পেয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় এই জিনিসটা নিয়ে অনেক একদম ঝামেলা আছে প্রচুর পরিমাণে। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, ব্রিটিশ আসার আগে কিন্তু আমি বলছি না যে মানে একদমই যে বর্ণ ব্যবস্থায়, সরি, জাতিগত ব্যবস্থায় যে মানুষদের অত্যাচার করা হয়নি, করা হয়েছে, কিন্তু ব্রিটিশরা যেভাবে এটাকে ফুটিয়েছে না, বা আজকে যারা মার্ক্সবাদী লেখক আছে তারা যেভাবে তুলে ধরছে, এটা কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে সাজানো। এবং তার ফলেই মানুষের মনের মধ্যে অন্য শ্রেণীর বা অন্য জাতির মানুষের প্রতি বিদ্বেষ অনেক বেশি তৈরি যদি হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আপনারা দ্য বিউটিফুল ট্রি পড়তে পারেন। বেশ, ধর্মপাল নিজে বলছেন যে আমি কোনো কিছুই লিখিনি, আমার নিজের মন করা কোনো কিছু দেইনি, আমি যে সমস্ত ডকুমেন্টস কালেকশন করেছি সেটার উপর বেস করেই আমি সেই কথাগুলোকে সাজিয়েছি। তাহলে ব্রিটিশ আসার আগেও ভারতের শিক্ষা ব্যবস্থা অনেক জোরদার এবং স্ট্রং ছিল। আমি ভাবতে পারছি এবং জাতীয় বাংলা প্রথা অনেক দুর্বল ছিল। হ্যাঁ, বাংলা প্রেসিডেন্সিতে 1 লক্ষের মতো স্কুল ছিল। ওই বইয়ের ভাষ্য যদি আমরা টেনে আনি তাহলে সেই অনুপাতে এবং উইলিয়াম ম্যাডাম নিজে সেটাকে অনেক তার যারা অনুচর ছিল তাদেরকে সবাইকে নিয়ে কাউন্ট করে 1 লক্ষ সংখ্যাকে তিনি নির্বাচন করেছিলেন, যেখানে কোন স্কুলে ব্রাহ্মণের সংখ্যা বেশি, কোন স্কুলে শূদ্রের সংখ্যা তার থেকে বেশি। শিক্ষার অধিকার সবার ছিল। তাহলে যে সংস্কৃতিতে শিক্ষার অধিকার ইকুয়ালি দেওয়া হয় সেখানে জাতিগত প্রথায় এতটা স্ট্রংলি কিভাবে দেখানো হচ্ছে। এবং এটাও যদি ব্রিটিশদের কালেক্ট করা ডকুমেন্ট থেকে পাওয়া যায় তো আনকালেক্টেড ডকুমেন্ট তার থেকে অনেক বেশি হবে, আনকালেক্টেড ডকুমেন্ট, এটা একটা পয়েন্ট। প্রভুজি, আপনার সঙ্গে ধর্মতত্ত্ব থেকে শুরু করে ইতিহাস অনেক ব্যাপারেই কথাবার্তা হচ্ছে। এবার একটু চলে আসতে চাইবো অন্যদিকে, আপনার ব্যাপারে। আবার একটু প্রশ্নটা করুন আমাকে। আপনার পড়াশোনা, স্কুলিং, তারপর কি নিয়ে পড়াশোনা করলেন, এবং মানে কোন সময় জীবনে এসে মনে হলো যে আপনি যেমন বলছিলেন 2018 থেকে আমি ইসকনের সঙ্গে যুক্ত হয়ে যাই। না 2018 না, আমি ইসকনের সঙ্গে যুক্ত হই 2010। আচ্ছা, 2018-তে আপনি টুরিস্ট কাউন্সিলিং এর দায়িত্বে চলে আসেন। বেশ, আর এই ইসকনের সঙ্গে যুক্ত হবার গোটা ঘটনাটা যদি একটু আমাদের বলেন। আমি যখন ওই ক্লাস 7 এর পরে যখন ক্লাস 8-এ উঠি তখন আমি ইসকনের সঙ্গে পুরোপুরি ভাবে মানে জুড়ে যাই। তো প্রভুজি, আপনার থেকে ধর্মতত্ত্ব থেকে শুরু করে আমাদের প্রাচীন ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, অনেক বিষয় আলোচনা হলো। এবার একটু আপনার সম্পর্কে জেনে নেবো। সেটা হচ্ছে ফেসবুকে, মানে আপনাকেও প্রথম আমি দেখি ফেসবুকে, যাদব বলরাম দাস নামে আপনার যে ফেসবুক পেজ, সেই পেজে ওখানের ভিডিওগুলোতে আপনি যা কিছু বলেন সেটা তো আলাদা কথা। আপনার রিসার্চ, আপনার বাচনভঙ্গি, সবকিছুই লক্ষ লক্ষ মানুষ, কিছু ভিডিও মিলিয়ন ভিউ আছে, এত মানুষ সেখানে ভালোবাসে, ডেলি দেখে। আমি জানতে চাইছি এর পিছনের কাহিনী। ভিডিও এডিট কি আপনি করেন? থাম্বনেল কে বানায়? বা আপনি টপিক চুজ কি করে করেন? এর পিছনে আপনি কতটা সময় দেন? ওইভাবে দেখতে গেলে আগে আমি পুরোটা নিজেই করতাম। আচ্ছা, মানে আমি ইসকনে যেহেতু একজন টুরিস্ট কাউন্সিলর হিসেবে আছি মায়াপুরে, সেখানে যারা আসে তাদের সঙ্গে কথা বলা, তো এখানে একটা নির্ধারিত সময় আমাকে দিতে হয় ইসকন। ঠিক। তার পাশাপাশি আমাকেও একটু পার্সোনাল কাজে সময় দিতে হয়, আমার পার্সোনাল কাজে। তো আমার মনে হতো যে সোশ্যাল মিডিয়াতে সবাই প্রচার করছে, আমি একটু দেখে না চেষ্টা করি মানে আমার ওইরকম কোনো উদ্দেশ্য নেই,
যে এখান থেকে বড় কিছু যাওয়া, জাস্ট আমি যেটুকু অনুধাবন করতে পেরেছি সেটুকু শেয়ার করা। বেশ। তো প্রথম প্রথম আমি নিজেই স্ক্রিপ্ট পড়তাম, বা আমি নিজে লেখালেখি করতাম, পড়তাম, প্রথমে প্রচুর পরিমাণে পড়তাম, আমি বিভিন্ন বই কাটতাম, পড়তাম। পড়ার পরে আমি আমার মাইন্ডের মাঝে একটা সেট করতাম কিভাবে আমি প্রেজেন্টেশন করব। আর যেহেতু আমি মায়াপুরে একজন পাবলিক স্পিকার, ওখানে অনেক মানুষ আছে, তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে বসি, তো এই জন্য আমার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স যে কথা বলতে হয় কিভাবে, এটা একটু জানা ছিল। তো ভাবলাম যে এইটুকু একটু কাজে লাগে। প্রথম প্রথম তো মানে ওই ক্যামেরায়, অন ক্যামেরার সামনে বসে কথা বলতে একটু অড লাগতো, যে কোনো অডিয়েন্স নেই, কাকে আমি বলছি, তখন একটু জড়তা কাজ করতো। কিন্তু দেখলাম যে ওই ভিডিওগুলি বেশ মানুষ দেখছে, তখন কেউ যখন দেখে, রেসপন্স দেয়, কারো যখন ভালো লাগে, তখন ভেতর থেকে করার একটা স্পৃহা তৈরি হয়। ঠিক। আস্তে আস্তে মানে অন ক্যামেরার সামনে যে জড়তা ছিল সেটা ভেঙে যায়। তখন আমার মনে হয় যে এখানে একটু সময় দেওয়া উচিত। তো আমি প্রতিদিন ভাবতাম যে 1 ঘন্টা সময় দেব। আচ্ছা। তো আমি পড়তাম আগে, পড়ার পর সেটাকে সাজাতাম, সাজিয়ে তারপরে আমি একটা মাইন্ড সেট আপ নিতাম কিভাবে প্রেজেন্টেশন করব। ক্যামেরা অন করে আমি ভিডিও নিজেই শুট করতাম, তারপরে হচ্ছে আমি সেটাকে নিজেই এডিট করতাম, নিজেই থাম্বনেইল যা কিছু আছে সবকিছু তৈরি করতাম, নিজেই আপলোড করতাম। তো যখন আমি দেখতে পেলাম যে অনেকটা সময় আমায় দিতে হচ্ছে, মানে যত আমি করছি নেশা তত বেড়ে যাচ্ছে, ঠিক। তখন আমার কাছে মনে হলো যে না, এইদিকে যদি এতটা আমি সময় দিয়ে দিই, তাহলে যে কাজগুলো আমার আছে সেগুলো তো আর করা হচ্ছে না। তখন আমি ভাবলাম, মাঝখানে কিছুদিন ভাবলাম যে না, করতে পারবো না, এত সময় কে দেবে। কারণ আমার প্রথম আসে অনুজয়, সে একটু সাপোর্ট দেয় আমাকে, তারপরে আরো 2জন ছেলে আসে। তো তখন ভাবলাম ঠিক আছে তোমরা করো। তো ওরা ফার্স্টে মানে তাদের সঙ্গে কথাবার্তা হলো, ওরা করবে। এখন আমার টিমই ওটাকে সামলাচ্ছে। বেশ। এডিটর থেকে শুরু করে, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমার টিমই দেখছি এখন। আপনার ভিডিও এত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা গ্র্যাজুয়ালি সনাতন ধর্ম, কৃষ্ণ কনসাসনেসের দিকে আকৃষ্ট হচ্ছে। নিজের ওপর কখনো চাপ ফিল করেন যে কালকে আর একটা টপিকে আমাকে ভিডিও দিতেই হবে, মানুষ চাইছে, কমেন্ট করছে যে প্রভুজি নেক্সট ভিডিও কবে আসবে? যেহেতু আমার টিম পুরো ব্যাপারটাকে সামলাচ্ছে, সেই কারণে আমার এতটা মানে এঙ্গেজ আমি নই আচ্ছা। সোশ্যাল প্ল্যাটফর্ম। আমি আমার মতো করে কনসেপ্ট গুলোকে ভাবি, সময় আমি ঠিকই দিই 1 থেকে 1.5 ঘন্টা রেগুলার। আমি আমার মতো করে কনসেপ্ট গুলোকে ভাবি, সাজে। তো এরকম ভাবে যেমন আপকামিং মাস, পরবর্তী মাসে আমরা কি নিয়ে কথা বলবো, কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেগুলোকে আমরা আগেই সেট আপ করে রাখি। তখন একদিন সময় হলো, আমি একটু শুট করে নিলাম, আমি আমার টিমকে সেন্ড করে নিলাম, ওরাই ওদের মতো করে সমস্ত কিছু এডিট করে ওরা ছেড়ে দেবে। তাহলে মাঝখানে ওই এর পরে কি হবে না হবে, কিছু কিছু জায়গায় যদি কন্ট্রোভার্সিয়াল টপিকস থাকে, তো সেইখানে আমরা ভাবি যে পরে এটা হলে ভালো। এই ক্ষেত্রে মাঝে মাঝে হয়তো আমরা ডিসাইড করি, নয়তো বা নয়। কন্ট্রোভার্সিয়াল টপিকে আজকের দিনে মানুষের যা ধৈর্য ক্ষমতা, কারোর সঙ্গে আমার কোনো একটা টপিকে মতবিরোধ হচ্ছে, সেটাকে ভদ্রভাবে প্রকাশ না করে অনেক সময় যে নেগেটিভ কমেন্ট, সেটা বেশি পার্সোনাল অ্যাটাক হয়ে যায়, কুরুচিকর হয়ে যায়। সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন একজন পাবলিক ফিগার হিসেবে? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখে অনেকে খুব বাজে বাজে কমেন্টও করে দেয়। এখন আমি এটাই ভাবি যে এত রিয়াকশন দেখে কি আছে, আজকে তার কাছে এই জিনিসটা হতে পারে, অন্যদিন চেঞ্জ হতে পারে। আমি ভাবি যে মানুষ চেঞ্জ হবে একদিন না একদিন, যদি আমরা তাকে সেভাবে বোঝাতে পারি। প্রথম প্রথম মানে একটু খারাপ লাগতো যে কাজ তো করছি নিঃস্বার্থ ভাবে, তারপর এই ধরনের কথা শুনতে। তখন ভাবলাম যে সবাই তো সব একই মানসিকতার নয়, কারো ভালো আছে, কারো খারাপও আছে, এটা প্রকৃতির নিয়ম, আমি এটাকে ইগনোর করতে পারি না। তবে গীতা আমাকে এই জিনিসটা একটা সুন্দর শিক্ষা দিয়েছে, যে আকাশের দিকে যে থুতু ছোড়ে, তার উপরে সেই থুতু পড়ে। ঠিক। একটা সুন্দর গল্প আমি শেয়ার করছি। অবশ্যই, প্লিজ বলুন। সেটা হচ্ছে যে শিক্ষণীয়, জাস্ট এখানে একটা শিক্ষা, এটা কিভাবে হচ্ছে না হচ্ছে এটা দেখার বিষয়, জাস্ট একটা শিক্ষা কিভাবে হাম্বল হতে হয়। একজন ভক্ত, তিনি একাদশীর দিনে তিনি স্নান করতে গিয়েছে নদীতে। তো একটা মানে নাস্তিক ব্যক্তি, সে ভাবছে স্নান করে আসছে, ও আবার এসব পছন্দ করে না, একাদশী ধর্মটা। আচ্ছা। তো ও মুখের মাঝে কতটুকু থুতু নিয়ে ওই ব্যক্তির গায়ে মেরে দিল, থুতু ছড়ল তাকে মানে একটু ক্রোধান্বিত করবার জন্য। তো যে যার উপরে থুতু ছোড়া হয়েছে, সে অতটা রাগ করেন, সে আবার গেল নদীতে গিয়ে স্নান করতে গেল,
গঙ্গায়, স্নান করার পরে আবার আসছে, আবারও সে মুখের মাঝে কতটা থুতু নিয়ে ওর উপর মারল। ও আবার গেল গঙ্গায়, আবার স্নান করে আসলো, কিন্তু 1 সেকেন্ডের জন্য রিয়াকশন দেখায়, হুম, কোনো প্রকারের ক্রোধ নেই তার কাছে। যে ব্যক্তি বারবার থুতু নিক্ষেপ করছে না, ও একটা সময় মানে ভাবছে যে আমি একে এত খোঁচানোর চেষ্টা করছি, এটা হচ্ছে না। তখন সে তাকে বিনম্রভাবে প্রশ্ন করলো, তোমাকে এতবার আমি চেষ্টা করছি মানে খ্যাপানোর, তুমি তো খেপছো না। ওই ব্যক্তি তাকে আনসার দিল, তুমি যতবার থুতু মারছো ততবারই গঙ্গা স্নানের ফল লাভ করছি আমি। আমি তো তোমাকে পজিটিভে নিয়েছি, তুমি হয়তো বা নেগেটিভ নিয়েছো। তো গীতা এই জিনিসটা সবসময় শেখায়, অলওয়েজ পজিটিভ। প্রত্যেকটা সময় তুমি পজিটিভ থাকো, সমস্ত কিছুকে ভালো দৃষ্টিকোণ থেকে নাও। নেগেটিভ জিনিসকে উপেক্ষা করতে পারা দুর্বলতা নয়, আলটিমেটলি শক্তি। একটা সাধুর মাঝে যদি নেগেটিভিটি থাকে তাহলে কি ভাবনা, পজিটিভ তো তাকে ভাবতেই হবে, নাহলে সে সাধু কি ভাবে। আমরা তো এটাকে ফলো আপ করছি, এটা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এটা। ঠিক। প্রভুজি, আপনাকে আর একটা জিনিস জিজ্ঞাসা করব। আপনি সাত্ত্বিক জীবন আচরণ ফলো করেন, আপনি খাওয়া দাওয়া পুরো নিরামিষ করেন এবং আরো 5 জন মানুষকে নিরামিষ খাদ্যাভ্যাসে আসার জন্য উদ্বুদ্ধ করেন, কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই নিরামিষ আমিষের তর্কে আপনি দেখবেন একটা পয়েন্ট সব জায়গা থেকে আসে যে নিরামিষ খেলে শরীর দুর্বল হয়ে যাবে, প্রোটিনের ঠিকঠাক চাহিদা পূরণ হবে না। কি বলবেন তাদেরকে? এটা যারা শিক্ষিত তারা কিন্তু করেন। ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যারা এক ধরনের শিক্ষিত আছে যারা বিনম্র হয়ে জিনিসগুলোকে হ্যান্ডেল করে, আর একটা হচ্ছে মানে ইগোর জায়গা থেকে, যে সে যদি ভুলও হয় সেই ভুলকে কখনো স্বীকার করবে না, সে আরো 10টা কথা আগে সেই ভুলটাকে ঢাকার চেষ্টা করবে। দেখুন, আমাদের কথা তো ছেড়েই দিন, এই নিরামিষ আমিষের কথা। আমার তো পয়েন্ট হচ্ছে যারা ওয়েস্টার্ন আছে ওরা কেন মেনটেন করছে এটাকে। ওদের তো হেলথ কনসাসনেস সব থেকে বেশি, ভারতের থেকেও বেশি। তো ওরা আজকে কেন নিরামিষের দিকে ঝুঁকছে, সেটাকে তো, এটা তো কখনোই সম্ভব না। প্রভুপাদ বলেছেন যে ভক্ত হতে গেলে 4টা নিয়ম তোমাকে স্ট্রিক্ট, খুব কঠোর ভাবে মেনটেন করতে হবে যারা ইসকনে থাকে। ফার্স্ট হচ্ছে কোনো প্রকারের আমিষ আহার করা যাবে, বেশ। সেকেন্ড কোনো প্রকারের নেশা করা যাবে। আচ্ছা। নেশা মানে চা পান বিড়ি সিগারেট তাম্র খৈনি গোটকা কফি যা আছে এভরিথিং। 3 নম্বর হচ্ছে কোনো প্রকারের খেলাধুলা, তাসপাশা জুয়া জাতীয় খেলা, শরীর চর্চার জন্য আপনি খেলুন, এটা একটা ওয়ার্কআউটের মধ্যে পড়ে। 4 নম্বর হচ্ছে কোনো প্রকারের অবৈধ সঙ্গে জড়িত হওয়া। এই 4টা হচ্ছে ইসকনে কম্পালসারি আপনাকে মেনটেন করতেই হবে। কাউকে ব্রেন ওয়াশ করা হয়, কারো যদি মনে হয় যে না আমি পারবো, ঠিক আছে ওয়েলকাম। কারো যদি মনে হয় না, আপনি আরো ট্রাই করুন, তারপর দেখা যাবে। কোনো ফোর্স নয় কিন্তু এখানে। তো যারা আসছে তারা বুঝে শুনে আসছে। দেখুন, আমাদের বেদ বলছে আহার শুদ্ধি সত্তা শুদ্ধি। আহার শুদ্ধি সত্তা শুদ্ধি, যদি খাবার শুদ্ধ হবে, হৃদয় মন প্রাণ দেহ সমস্ত কিছু বলিষ্ঠ থাকবে। আপনি একদিন উপবাস থাকুন, সেই দিন আপনি নিজেকে অবজারভেশন করুন, হয়তো খিদের জন্য একটু মানে রাগ থাকবে, কিন্তু একটা ফ্রেশ মাইন্ড থাকবে আপনার। এটা যারা উপবাস করে তারা জানে অনেকে। যেমন আমাদের এখন বলা হয় যে ইন্টারমিডিয়েট ফাস্টিং, ঠিক ট্রেন্ড চলছে এখন, অনেকে ফাস্টিং এর প্রতি ঝুঁকছে, যে অন্ততপক্ষে মাসে একদিন একটু ফাস্টিং করা উচিত। কেউ ওয়ার্ম ওয়াটার খাচ্ছে, কেউ ফ্রুটস নিচ্ছে শুধুমাত্র সারাদিনে, কেউ আছে সারাদিন পুরো ফাস্টিং। আমাদের বৈদিক কনসেপ্ট তো এই জিনিসটাকে শিখেছে, আরে বাবা এত কিছু করার কি দরকার আছে, 15 দিনে একবার একাদশী করো। এটা তো আজকের কনসেপ্ট নয়, হাজার হাজার বছর ধরে চলছে। তুমি ওটাকে একাদশীর জায়গা থেকে দেখছো বলে তোমার কাছে মনে হচ্ছে যে একটা ব্লাইন্ড ফেথ, কিন্তু তুমি হেলথ কনসাসনেস এর জায়গা থেকে বিচার করো। একাদশী মানে হচ্ছে যে 15 দিনে একবার শরীরকে রেস্ট দাও, পুরো ডাইজেস্টিভ সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে। আমরা 3 বেলায় ঠুসি, সকাল দুপুর রাত 3 বেলায় ঠুসি। আপনি ইউএসএ তে যান, ওখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গিয়ে লাঞ্চ। ইউনাইটেড কিংডমে আপনি যান, ইউরোপের কান্ট্রিতে, ওখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় রাতের খাবার। এর জন্য ওখান থেকে এই কনসেপ্ট আসে ক্যান্ডেল লাইট ডিনার। আচ্ছা। আপনি জাপানে যান, ওরা সব থেকে বেশি গুরুত্ব দেয় ব্রেকফাস্ট। ভারতের ক্লাইমেট অনুযায়ী ভারতের 3 বেলা খাবারের মাঝে সব থেকে গুরুত্বপূর্ণ খাবার কোন সময়টায় হওয়া উচিত? জাপানে যদি ব্রেকফাস্ট হয় ওই একই দিকেই রয়েছে, আমাদেরও ব্রেকফাস্ট। সানলাইট, খাবার সম্পূর্ণভাবে সূর্যের সঙ্গে কানেক্টেড।
এটা আয়ুর্বেদ বলছে। আয়ুর্বেদ বলছে খাবারের সঙ্গে সূর্যের সম্পর্ক থাকতে হবে। সূর্য যতক্ষণ আকাশে আছে ততক্ষণ তুমি খাও, যা ইচ্ছা তা খাও। সূর্য যখন অস্ত গিয়েছে খাবার টোটালি বন্ধ করো। হুম। সূর্যের সঙ্গে খাবারের কানেকশন করিয়েছে। এবার ওখানে বলা হয়েছে যে যদি সকালে তুমি 4টা রুটি খাও, মানে সকালের খাবারটাই সব থেকে জোরদার খাবার হতে হবে। হুম। সকালে যদি তুমি 4টা রুটি খাও, দুপুরে সেটা হবে 2টো। ওকে। দুপুরে যদি 2টো হয়, রাত্রে হবে সেটা 1টা, সন্ধ্যার আগে। কিন্তু আমরা রাতের খাবারকে সব থেকে ভারী খেয়ে নিই। ঠিক। আপনি যখন রাত্রেবেলায় ঘুমাচ্ছেন গিয়ে, হুম। তো শরীর তো কোনো, এমনিতেও তো আমাদের শরীর কোনো পরিশ্রমের কাজ নেই এখন বর্তমানে ধরতে গেলে, এজ এ লেবার ক্লাস ছাড়া। ঠিক। সবাই কিন্তু বসে বসেই কাজ। হুম। তো শরীরকে আপনি যতটুকু দিচ্ছেন সে ততটুকু কিন্তু ব্যয় করতে পারছে না, তার মাঝে রয়ে যাচ্ছে। তারও তো একটা সিস্টেমের মানে শক্তি প্রয়োজন আছে। হুম। আমরা শুধুমাত্র তাকে দিয়েই যাচ্ছি, কিন্তু প্রয়োজন আমরা দেখছি না তার কতটুকু প্রয়োজন। সেই জিনিসটাকে আমরা কখনোই বিচার করি না, প্রয়োজনটাকে হুম। বিচার করি না। শুধুমাত্র জিহ্বা ভালো লাগছে খেয়ে যাই। এটা হেলথ কনসিয়াস নয়। একটা হচ্ছে মানে আমি খাবার খাবো বিধায় বেঁচে আছি, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে বেঁচে থাকার জন্য খাওয়া, বডিকে ফুয়েল দিচ্ছি। বডিকে ফুয়েল দিচ্ছি, যতটুকু হুম। প্রয়োজন ততটুকু, যতটুকু নিড ততটুকু। আজকে আপনি বলুন না, যদি 20 ধরতে হবে না, 16-র পর থেকে আপারে যা আছে হুম। সব আপনি মেডিকেল টেস্ট করান, লিভারের জন্য কোনো টেস্ট দিন, ওখানে ডাক্তার বলে দিবে যে ফ্যাটি লিভার আছে। আমারও আছে। ম্যাক্সিমাম পারপাস ফ্যাটি লিভার আছে। নাইট ফুড, রাতের খাবারকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। আমরা যেরকম বাইরের অর্গানকে দেখছি ফ্রেশ, ইন্টারনাল অর্গানের একটা ফ্রেশনেস চাই, এটারও একটা রেস্টিং টাইম আছে। সাইন্টিফিক ভাষায় সেটাকে বলা হয় রাত 11টা থেকে 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত ইন্টারনাল অর্গানের একটা বিশ্রামের সময় দিতে হয়। খাবার যখন আমি খেলাম, স্টমাক ফার্স্টে কাজ করবে, স্টমাকের পর সেখান থেকে যে রসটা বের হয়, পাচন তন্ত্রে পাচন রস, ওটা কিন্তু লিভারে যাবে, লিভারে সেটা থাকবে, লিভার তারপর ডিস্ট্রিবিউট করবে অল অর্গান, ইন্টারনাল অর্গান। হুম। তাহলে টোটাল এখানে ওয়ার্ক হচ্ছে রীতিমতো একবার খাবার খাওয়ার পরে 3 থেকে 3.5 ঘন্টা, আচ্ছা। ওইভাবে বিচার করলে। এখন আমি যদি 7টার দিকে খেলাম, 8টা 9টা 10টা 10:30টার দিকে আমার ইন্টারনাল অর্গানের কাজ কমপ্লিট হয়ে গেল, তার মানে রাতের ঘুমের জন্য আমি প্রস্তুত। হুম। কিন্তু আমি খেলাম 10টার দিকে, তাহলে ইন্টারনাল আমি ঘুমিয়ে গেলাম 10টার দিকে খেয়ে, 11টা 12টা ঘুমিয়ে গেলাম, কিন্তু ভেতরে কিন্তু কাজ চলছে। ঠিক। তাহলে মানুষ অসুস্থ হবে না তো হবেটা কি? আর সেইখানে যদি আসে আমিষ আর নিরামিষ, তাহলে এটা তো যে কেউই বুঝবে যে খাবার যত তাড়াতাড়ি ডাইজেস্ট হবে সেটাই হচ্ছে আপনার জন্য বেস্ট ফুড, মেডিকেলের ভাষায়। হুম। হুম। এবার সব থেকে ভালো ডাইজেস্ট হচ্ছে ফ্রুটস, ফল। এই জন্য আমাদের ভারতের মুনি ঋষি যারা ছিল তারা অনেকে ছিল ফ্রুটের উপরে নির্ভর ছিল। তার সঙ্গে একটা জিনিস পাওয়া যায় না, সেটা হচ্ছে ভিটামিন B12। তার জন্য তারা দুধ ব্যবহার করতো, হুম। গাভীর দুধ, যেখানে B12 এর একটা ব্যালেন্স পাওয়া যায়, অতটা না বলে ব্যালেন্স হয়ে যায়। তার মানে যে মাইক্রো নিউট্রিশন আছে, যে প্রোটিন আছে, সেটা কিন্তু আপনি নিয়ে নিচ্ছেন আপনার শরীরে যতটুকু প্রয়োজন। হুম। কিছু প্রোটিন তো শরীর নিজেই তৈরি করতে পারে, ওটা খাবার থেকে আসতে হয় না। কিছু প্রোটিন শরীর নিজেই তৈরি করতে পারে, যদি আজকের সায়েন্সের ভাষায় বলতে হয়। তো সেই ক্ষেত্র জায়গা থেকে যে খাবার যত তাড়াতাড়ি ডাইজেস্ট হবে সেটাই হচ্ছে শরীরের জন্য উপযুক্ত খাবার। এইবার তারপরে যদি কারো কাছে মনে হয় না আমার জন্য আমিষের টেস্ট, এটা আপনার জিহ্বার টেস্ট, পেটের জন্য না বা শরীরের জন্য না। এবার জিহ্বার টেস্টের জন্য আপনি পুরো শরীরকে দায়ী করতে পারেন যে আমার মন চাইছে। মনটা কখন চায়? যখন আমার ইন্দ্রিয়গুলো বিলুপ্ত হয়েছে, ইন্দ্রিয়গুলো বেশি চঞ্চল হবে তখনই মন চাইবে। ফার্স্টে তো ইন্দ্রিয় দেখছে। যে খাবার আপনি খাচ্ছেন, একটা মুরগি খাচ্ছেন, খাসি খাচ্ছেন, পাঠা খাচ্ছেন, খুব ভালো খান, ধর্মের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক নেই, আমি এটা বিশ্বাস করি। যদিও শাস্ত্রে লেখা আছে সম্পর্ক আছে, কিন্তু ওইভাবে বললে তো কেউ এটাকে বিশ্বাস করবেন না, ওরা মানবে না। আরে ধর্মের সঙ্গে তোমাকে এটাকে ইনক্লুড করার কি আছে? তোমাকে ভগবান 5 সেন্স দিয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে দেখো, কান দিয়ে শ্রবণ করি, নাক দিয়ে স্মেল, ফ্রেগনেন্স, ত্বকের মাধ্যমে স্পর্শ, জিহ্বার মাধ্যমে স্বাদ আস্বাদন। এই তো 5 একদম। আচ্ছা, আমি রাস্তাতে যাচ্ছি, দেখছি যে আমি পথের মাঝে একটা মুরগিকে কাটা হচ্ছে, কেটে মাথাটাকে একদিকে রেখে দেওয়া হলো, শরীরটাকে একদিকে ছেড়ে দেওয়া হলো, সেখান থেকে রক্ত নির্গত হচ্ছে, ও ছটফট করছে। তুমি চোখ দিয়ে দেখো সহ্য হয় কিনা এই জিনিসটা? সহ্য হবে না। যে অভ্যস্ত তারই একমাত্র এই জিনিসটা হয়তো বা সহ্য হতে পারে, কিন্তু যে অভ্যস্ত নয়,
প্রত্যেকের মাঝে না বিবেক আছে, দয়াশীলতা মানুষ, না হলে হিউম্যানিটি কোথা থেকে আসছে? মানুষ যেহেতু আমরা, না দয়া আছে, শুধু মানুষের প্রতি যে না তা কিন্তু নয়, প্রত্যেকটা জীবের প্রতিও মানুষ দয়া দেখায়। আজকে রাস্তায় একটা কুকুর শুয়ে আছে, আমি ঢিল মেরে পা ভেঙে দিলাম, ও ঘেউ ঘেউ করে চিৎকার করে যাচ্ছে, ওর যে শব্দটা বের হচ্ছে না সাধারণ শব্দের থেকে একটু ডিফারেন্ট। মানুষ এটা বুঝতে পারে, কারণ সেও প্রকৃতির, আমিও প্রকৃতির। তো যেহেতু আমি প্রকৃতি, তাই প্রকৃতির জায়গা থেকে আমি তার কষ্টটাকে বুঝতে পারছি ওর সাউন্ডের মাধ্যমে। তাহলে কান আমাকে ইন্ডিকেট করছে ও ব্যথা পাচ্ছে বা যন্ত্রণা পেয়েছে, তাই না? ঠিক। তখন আমার মধ্যে হিউম্যানিটি জাগে, যে এই জিনিসটা করেছে তাকে আমার মনে হয় যে তুমি তো এই জিনিসটা ঠিক করোনি, প্রোটেস্টও করে দিই সঙ্গে সঙ্গে। তো চোখ দিয়ে কান দিয়ে যে জিনিসটাকে তোমার মনে হয় যে তাকে দয়া দেখানো উচিত, কিন্তু রান্নার পরে সেটা কিভাবে খাবার হতে পারে? র অবস্থায় যেটাকে দেখে সহ্য না করতে পারো, প্রসেসিং এর পরে সেটা খাবার কি করে হয়? র অবস্থায় তো তোমায় বুঝিয়ে দিয়েছে, তোমার চোখ সেটাকে সহ্য করতে পারেনি। কাঁচা মাংস তোমার হাতে ধরিয়ে দেওয়া হোক, তুমি সেটাকে নেবে না, ঘিনঘিন লাগবে, একটা অন্যরকম একটা কাজ করবে জিনিস। রক্ত দেখে আমি খারাপ লাগবে। ইভেন ফেসবুক আমরা দেখি যখন কোনো মারধর হয়, রক্তপাত হয়, ফেসবুক একটা অ্যালগরিদমের জায়গা থেকে সেখানে বলে দেয় দিস ইজ সেনসিটিভ কন্টেন্ট, আমাকে একবারের জায়গায় দুবার প্রেস করে সেটাকে দেখতে হয়। ফেসবুকও বলে দিচ্ছে এটা সেনসিটিভ খুব, তুমি কি সহ্য করতে পারবে এই জিনিসটা দেখে? একটা সফটওয়্যার যদি এই জিনিসটা বোঝে, এ তো আর এমনি এমনি বোঝে না, মানুষের কনসেপ্ট থেকে এটাকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের মাঝে এই স্বভাবটা আছে বিধায় এই জিনিসটা বুঝতে পারছে এটা। চোখ দিয়ে আমি দেখছি একটা মুরগি বা পাঠা ছাগলকে যখন কাটা হয়, তো ওই যন্ত্রণা আমি নিতে পারছি না দেখে। নাক দিয়ে যদি বলা হয় যে কাঁচা মাংসের ঘ্রাণ নাও, আপনি নিতে পারবেন না, কারণ স্বাভাবিক ভাবে এটা আপনার খাবার নয়। কান দিয়ে তার চিৎকার নিন, কষ্টের আওয়াজ আপনার কানে ভেসে আসবে। স্পর্শ করুন একটা কাটা শরীরকে, যন্ত্রণা হবে আপনার মাঝে। 5 সেন্স যে কোনো ভাবে আপনাকে ইন্ডিকেট করছে এটা তোমার জন্য খাবার নয়। এই কারণে ভারতে এই সিস্টেম নেই। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি যদি যাবেন না, স্লটার হাউস বা কসাইখানা, এগুলো কখনো রাস্তার সাইডে থাকে না। ঠিক। অনেক বাচ্চা আছে এগুলো দেখে খাবার খেতেই চায় না, ফ্যাক্টরি জাত হয়ে গেছে। ওখানে কাটাচেরা হবে, তারপর এটাকে প্যাকেট করা হবে, প্যাকেট করে তারপর এটাকে দোকানে দেবে, দোকান থেকে মানুষ এসে কিনে রান্না করে খাবে। এবার আপনি উইন্টার সিজনে দেখুন, উইন্টার সিজন ছেড়ে দিন, উইন্টার সিজনে সবজি বেশি পাওয়া যায়, সেই কারণে আমি বলছি। আপনি যান বাজারে, ঘরের মাঝে শাকসবজি ভরপুর আছে, আপনি দেখলেন যে শীতের কুয়াশায় শাকের মাঝে কুয়াশা ছড়িয়ে আছে, টাটকা সবজি, ফ্রুটস, খুব টাটকা ফ্রুটস, আমার দেখতে ভালো লাগে, ধরতে ভালো লাগে, স্মেল নিতে ভালো লাগছে, র অবস্থায় খেতেও পারবেন আপনি, নো সাইড ইফেক্ট। তো আপনি বলছেন এর জন্য রিলিজিয়াস টেক্সট পড়ার দরকার নেই, পড়ার কোনো প্রয়োজন নেই, নিজের সেন্স অ্যাপ্লাই করুন। এভাবে কখনো ভেবে দেখিনি এবং কেউ ভাবার নেই, নিজের সেন্স দিয়ে আপনি বিচার করে দেখুন। আমরা তো অনেকেই বলি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, যেটা বিবেকানন্দের কোট। আরে পড়ছি তো অনেকে, মানছি কতজন। এখন যদি কারো মনে হয় যে গাছেরও তো প্রাণ আছে, তো গাছ খেলে কি সমস্যা? আরে জগদীশ চন্দ্র বোস যখন বললেন গাছের প্রাণ আছে, তার আগে কি ছিল না? আপনি বৃক্ষ আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করুন কখনো। বৃক্ষ আয়ুর্বেদের জন্ম হয়েছে মহাভারত কালে। আচ্ছা, ফার্স্ট এটার কনসেপ্ট দিয়েছিলেন ভরদ্বাজ। ভরদ্বাজের পরে হচ্ছে গিয়ে কি মনির নাম ছিল? ফার্স্ট ভরদ্বাজ মহাভারতের একটা শ্লোককে কোট করেছে। এই নিয়ে আমাদের ভিডিও খুব আপকামিং, 2-3 দিনের মাঝে চলে আসবে আমাদের পেজে, যে কি কারণে জগদীশ চন্দ্র বোস ইউরোপিয়ানদের বোঝাতে চেয়েছিলেন যে গাছের প্রাণ আছে। ভারতে কি এই কনসেপ্ট ছিল না? প্রুফ দেখানোর জন্য, যে ভারত তুলসী তলায় জল ঢালে, বৃক্ষর মাঝে ভগবানকে দেখে, তারা কি বৃক্ষকে সম্মান দিতে পারে না? তবে সেখানে যেটা জগদীশ চন্দ্র বোস যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে ক্রোসোগ্রাফি ধরনের এক ধরনের মেশিন ছিল, সেই মেশিনের মাধ্যমে গাছের যে প্রাণ আছে সেটাকে প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি 2টো গাছকে রেখেছিলেন তার পরীক্ষার মাঝে। একটা গাছকে খারাপ ভাষায় অকথ্যভাবে বকাবাদ্য, আরেকটা গাছকে খুব যত্ন করে রাখা। যেটাকে তিনি বকাবাদ্য করেছেন তার পরের দিনে সেটা নেতিয়ে গিয়েছিল, চুপসে গিয়েছিল, এবং তার ঠিক 4 থেকে 5 দিনের পর সেই গাছটা মারা যায়। তিনি এটা প্রুফ করতে চাইছিলেন যে গাছেরও ফিলিংস আছে, সেও কটু কথা বা বিভিন্ন ধরনের জিনিস বোঝে। জাপানের একজন বড় বিজ্ঞানী ছিলেন মাসারু ইমোতো। আচ্ছা, তো ওনার একটা রিসার্চ হচ্ছে মানে জলকে নিয়ে,
হুম। একটা গ্লাসের মাঝে জল রেখেছে, আরেকটা গ্লাসের মাঝে জল রেখেছে। যে গ্লাসের মাঝে জলকে বেশি পরিমাণে তিনি বাক্যের মাধ্যমে তিনি অপমান করেছে, তিরস্কার করেছে, সেই জলের মাঝে যে গুড ব্যাকটেরিয়া আছে সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা। আর যে জলকে বেশি প্রশংসা করেছে সেই জলের মাঝে গুড ব্যাকটেরিয়া ইনক্রিজ হয়েছে সব থেকে বেশি। মাসারো ইমোতো। তো উনি এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলেন যে সাউন্ড, যে এনার্জি, সাউন্ড থেরাপি এক ধরনের আছে না, সাউন্ড থেরাপি মাসারোর মতো একদম। তো এটা বড় বড় বিশেষ করে রোগের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা হয়। সাউন্ড থেরাপির মাধ্যমে মানুষকে ঠিক করা, হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়া, সেটাকে মানে অবজারভেশন করিয়ে তাকে শোনানো, তারপর বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট আছে সেটাকে চালানো। যাই হোক, এরকম ভাবে জগদীশ চন্দ্র বসু তিনি ক্রোসোগ্রাফির মাধ্যমে এটাকে ধরতে চেয়েছিলেন, কিন্তু জগদীশ চন্দ্র বোস তিনি বলেছিলেন এই বৃক্ষ আয়ুর্বেদ নামক যে গ্রন্থটা আছে, সুরপাল, আচ্ছা, 1000 খ্রিস্টাব্দ থেকে 11 খ্রিস্টাব্দে তার বই, কিভাবে গাছের সঙ্গে ব্যবহার করতে হয়, গাছ কিভাবে তৈরি করতে হয়, মানে সমস্ত কিছু ডিটেলসে ফার্মিং প্রসেসিং থেকে শুরু করে সমস্ত কিছু লেখা আছে। তাহলে ফার্স্ট কনসেপ্ট ছিল ভরদ্বাজ ঋষি, আজ থেকে 5000 বছর আগে, যিনি মহাভারত কালে এটার উল্লেখ করেছেন। তারপর পরাশর মুনি পরাশর স্মৃতিতে এটাকে কালেক্ট করেন, আর সেটাকে স্ট্যান্ডার্ড ভাষায় যিনি প্রকাশ করেছেন সুরপাল। আর সুরপালের পরে যিনি এটাকে নতুন ভাবে ইউরোপিয়ানদের বোঝানোর চেষ্টা করেছেন, কারণ ইউরোপিয়ান তো কথায় বিশ্বাসী নয়, প্রমাণ চাই। তখন তিনি ক্রোসোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন গাছের প্রাণ আছে, কিন্তু আপনি একটা ডাল কেটে দিন, ওইখান থেকে তার গজানোর শক্তি আছে। ঠিক। আপনি একটা মুরগির মাথা কেটে দিন, গজানোর শক্তি নেই। তার সেন্স আছে 3%, 100% নয়। ব্যথা আছে তারও 3%, কিন্তু 100% ব্যথা আছে আপনার। থ্যাংক ইউ প্রভুজি, এত ডিটেলে এবং এত সহজভাবে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য। আমরা আমাদের পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কয়েকটা র্যাপিড ফায়ারের মতো প্রশ্নই আপনাকে করে নিতে চাইবো, যে একটা শিক্ষা যেটা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে চাইবেন, যেটা সবার মানা উচিত। কর্মণ্যবাদী করস্তে, ফলের আশা না করে কর্ম করে যাও। কিন্তু আমাদের স্টুডেন্টরা তাহলে বলবে যে আমরা পরীক্ষা দিয়ে যাবো, রেজাল্টের আশা করবো না। তার পরের শ্লোকে ভগবান বলছে, আমি কখনোই বলিনি যে ডেস্টিনেশন ছেড়ে দাও। আচ্ছা, ডেস্টিনেশন অবশ্যই রাখো, কারণ যদি গোল নাই থাকে তাহলে কিছুর উপরে দৌড়াবে। ভগবান এই কথাও বলেছেন গীতা, কিন্তু এই শ্লোকটা নিয়ে অনেক বেশি বিকৃত হয়ে যায়। যে ভগবান বলছে যে কর্ম করে যাও, ফলের আশা না করে। আর ফলের আশা না করলে আমি কর্মটা করবো কিসের ভিত্তিতে, বেস করে? ভগবান বলছে ডেস্টিনেশনও রাখো। অর্জুনকে দিয়ে যুদ্ধ করেছিলেন, অর্জুনের কর্ম ছিল, কিন্তু ডেস্টিনেশন ছিল পুরো ভারতকে শাসন করা। এটাই ছিল কৃষ্ণের উদ্দেশ্য। তাহলে ডেস্টিনেশনের জন্যই তারপরে তারা কাজ করেছে। যদি কোনো কিছু ডেস্টিনেশন আপনি স্থির নাই করলেন, তো সেই কাজটা আপনি করবেন কিসের উপর বেস করে? কিন্তু কাজটা একবার স্টার্ট হয়ে গেলে ফুল ডেডিকেশন কেবল কর্মে আপনাকে দিতেই হবে। ফুল ডেডিকেশন দিতে হবে। একটা শিক্ষা শ্রীকৃষ্ণের জীবন থেকে। শ্রীকৃষ্ণের জীবন থেকে যদি শিক্ষা নিতে হয়, এরকম তো একটা শিক্ষা নেই, 1000টা শিক্ষা আছে কৃষ্ণের জীবন থেকে। কোন শিক্ষাটা জানার ইচ্ছা? আর আমি যদি শ্রীকৃষ্ণের ক্যারেক্টারের মধ্যে খুঁজে খুঁজে কিছু নেগেটিভ জিনিস বের করতে পারি, যে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অনেক ছলনার আশ্রয় নিলেন। আচ্ছা, সেটা কি নৈতিকভাবে ঠিক হয়েছে? না, কৃষ্ণের ক্ষেত্রে সেটা ঠিক না ভুল সেটা বিচার করার মতো ক্ষমতা আমার নেই। তবে আমরা যেটা অবজারভেশন করতে পারি শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, কৃষ্ণ সেখানে কোনো অন্যায় কিছু করেন। অর্জুনকে তিনি যখন বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, অর্জুন বলছে আমি তো এখানে হতাশ হয়ে যাচ্ছি, যারা আছে সবাই আমার স্বজন প্রবৃত্তি, কাকে মারবো আমি? এদের মৃত শরীর বা রক্তের স্তূপের উপরে বসে রাজত্ব করার কোনো লালসা নেই। এর থেকে তো ভালো আমরা সময়ের আগ পর্যন্ত, দ্যাটস মিন মৃত্যুর আগ পর্যন্ত আমরা বনে বনে ঘুরে বেড়াবো, বাস হয়ে যাবে। কোনো রাজ্য লালসা নেই আমাদের। ভগবান বলছে তাহলে কি আমার আসার উদ্দেশ্য শেষ? কৃষ্ণ বলছেন পরিত্রাণায় সাধনা, যেটা আমি এর আগে বলেছি, আবার রিপিট করছি, পরিত্রাণায় সাধনা, বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনায় যুগে যুগে। 3টা উদ্দেশ্য নিয়ে আমি পৃথিবীতে আসছি। সাধুদের পরিত্রাণ করা, দুষ্কৃতকারীদের বিনাশ করা, ধর্মের পুনঃস্থাপনা করা। যে দুষ্কৃতকারী, যে অধার্মিক, তার সঙ্গে ছলনা করা আবার কিসের ন্যায়? সে তো সবার সঙ্গে ছলনা করে এসেছে। যে যেভাবে বুঝে তাকে সেইভাবে বোঝাও। ধর্ম প্রতিষ্ঠার জন্য কৌশল অবলম্বন করা যায়। বেশ, কিন্তু ভগবান কৃষ্ণ সেখানে কোনো অধর্ম করেননি, কোনো জায়গায় তো ছলনা করেনি মহাভারতের যুদ্ধে।
কোন জায়গাটা আপনার কাছে মনে হলো যে তিনি ছলনা করেছেন? ধরুন গুরু দ্রোণের হত্যার সময় অশ্বত্থামা হত ইতিগজ। এটা তো ভগবান কৃষ্ণ করেন। যদি এখানে সত্যিকারের কেউ যদি ছলনা করে, যুধিষ্ঠির করেছে, তার মুখ দিয়েই তার মাঝে ছিল। কিন্তু ভগবান কৃষ্ণ তো স্থির ছিল। কৃষ্ণ তো যখন অর্জুনকে বললেন তুমি যুদ্ধ করো, অর্জুন করবেন না। অর্জুনের কনসেপ্ট হচ্ছে আমি করবো না। কৃষ্ণ তাকে ভগবত গীতার জ্ঞান দিলেন। তো কৃষ্ণ তখন অর্জুন কৃষ্ণকে বলছে আমি তোমার সেই রূপ দেখতে চাই। ভগবান কৃষ্ণ তখন তাকে বিশ্বরূপ দেখালেন, বিশাল রূপ, বিরাট রূপ। অর্জুন তখন বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। তার চোখ জ্বালা পোড়া করছে কৃষ্ণকে দেখে, তার বিশ্বরূপ দেখে। তখন অর্জুন তার কাছে প্রার্থনা করছেন, প্রভু তুমি তোমার স্বাভাবিক রূপে ফিরে আসো, এই রূপ দেখার মতো শক্তি আমার মাঝে নেই। তখন ভগবান যখন স্বাভাবিক রূপে আসলো, তখন অর্জুন বলছে করিষ্যে বচনম তবা, তুমি এখন যা বলো তাই আমি করবো। আমার সমস্ত কিছু দূর হয়ে গেছে, খোলাসা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তখন কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি যদি চাও যুদ্ধ হবে, তুমি যদি চাও যুদ্ধ করতে পারো। আর যদি ভাবো যে না আমি করবো না, কোনো প্রয়োজন নেই, আমি যুদ্ধ করবো। তুমি কাকে মারবে? এখানে কাউকে মারার ক্ষমতা আছে তোমার? মারবো আমি, তুমি শুধু অবজারভেশন করবে সেটাকে। তো মহাভারতের যুদ্ধের পরে যখন বিজয় হলো পঞ্চপাণ্ডবের, তখন একজন ব্যক্তি ছিল যে পুরো মহাভারতের যুদ্ধকে দেখেছিল মহাভারতের কাহিনীতে। তার নাম হচ্ছে বর্বরিক। ওর 3টা অস্ত্র ছিল। প্রথম অস্ত্র যখন কারো উপরে নিক্ষেপ করবে, প্রথম অস্ত্র যখন কাউকে নিক্ষেপ করবে, তখন পুরো দলটাকে সে অবজারভেশন করবে ওই অস্ত্রটা। আচ্ছা, অবজারভেশন করবে। সেকেন্ড অস্ত্র কে শত্রু কে মিত্র সেটাকে বিচার করবে। ওকে। থার্ড অস্ত্র যখন সে নিক্ষেপ করবে, যারা শত্রু আছে সবাই শেষ। মানে বর্বরিক যখন ওয়ালা অস্ত্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটা কখনোই সম্ভব নয় তার ধারাও। বর্বরিকের কাছে যে অস্ত্র ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি কাউকে পাঠাবেন যে না ওকে মেরে আসো, ও মেরে আসবে কি? ওর ভেতরে ভালো না খারাপ ওটা কিন্তু জাস্টিফাই করার মতো ক্ষমতা তার নেই। কিন্তু বর্বরিকের অস্ত্রের মাঝে সেই পাওয়ারটা ছিল। তো কৃষ্ণ যখন শুনতে পেলেন যে বর্বরিকও মহাভারতের যুদ্ধে পার্টিসিপেট করছে, তখন কৃষ্ণ হতাশগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে এ যদি আসে তাহলে এই যুদ্ধ এক নিমিষে শেষ হয়ে যাবে। না এখানে ভীষ্ম টিকবে, না দ্রোণাচার্য টিকবে, না কর্ণ টিকবে, কেউই টিকবে না তার কাছে। ভগবান কৃষ্ণ ভিখারি রূপ ধারণ করে আচ্ছা, তিনি বর্বরিকের কাছ থেকে বললেন তুমি আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ে তবে এই যুদ্ধে তুমি যাও, আর আমার আশীর্বাদ পেলেই তুমি যুদ্ধে জয় করতে পারবে। বেশ। তখন বর্বরিক বললো আমি ভিক্ষা দিতে চাই, কি ভিক্ষা চাও? ভগবান কৃষ্ণ বললেন তোমার মাথা চাই। ওকে। তখন বর্বরিক বলছে আমার মাথা কেন নেবে তুমি, কে তুমি? তখন কৃষ্ণ তার বাস্তবিক রূপে এসেছিল। অ্যাকচুয়ালি বর্বরিকের ইচ্ছা ছিল যুদ্ধ করা, তার বীরত্ব কৃষ্ণকে দেখান। তিনি কৃষ্ণের ভক্ত ছিলেন। ওকে। তার ইচ্ছা এটাই ছিল যে আমি একবার আমার জীবনে একটাই উইশ, আমি কৃষ্ণকে আমার বীরত্ব দেখাবো। ভগবান কৃষ্ণ তখন স্বরূপে এসে বর্বরিককে বলছে তোমার বীরত্ব আমি প্রসন্ন, কিন্তু তুমি যদি যুদ্ধে পার্টিসিপেট করো তাহলে এই যুদ্ধ জয় হতে পারবে পাণ্ডবরা, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। ঠিক। কর্মণ্যবাদী কারস্তে, ভগবানও কর্মের ঊর্ধ্বে নন। যে করতে চায় তাকে তো ক্রেডিট তো দিতেই হবে ভগবান। তাহলে ভগবান তার ভক্তের জন্য অপমানের দায় কাঁধে নিয়েছেন। কাদের জন্য? পঞ্চপাণ্ডবের জন্য। তারা তার আশ্রয় নিয়েছে। ভগবান বলছে আমি আমার ভক্তের জন্য সব করতে পারি, এর জন্য যদি আমায় ক্যারেক্টারলেস হতে হয় তাও আমি রাজি। তাহলে এই জিনিসটা তো ভক্তরা দেখছেন, সাধারণ মানুষ। আপনি আমাকে ভালোবাসেন, আপনার দায়িত্ব আমার, আপনি আমার উপর বিশ্বাস করেছেন, ভগবান সবার আগে দাঁড়িয়েছে ভক্তকে প্রোটেকশন দেওয়ার জন্য। প্রোটেকশন সমস্ত যা আছে। আরে 100 কৌরব, তাদেরকে তো মানলো ভীম, গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিল। কৃষ্ণ সেটাকে একসেপ্ট কেন করলেন? ভক্তবাচক, আমার থেকে আমার ভক্তগণ। ভক্তকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, অপমানও নিতে পারেন ভগবান। তো সেখানে বর্বরিককে কৃষ্ণ বলছেন যে ঠিক আছে, তুমি তোমার বীরত্ব আমায় দেখানোর কিছু নেই, আমি জানি তোমার বীরত্ব,
তখন সে যেহেতু কৃষ্ণের সম্মুখে গিয়েছেন, কৃষ্ণ তাকে প্রশংসা করছেন, বর্বরিক এক সেকেন্ডও ভাবেনি, সঙ্গে সঙ্গে তার তীর নিয়ে তিনি মাথা ছেদন করে কৃষ্ণকে উপহার দিলেন। যে আমার কৃষ্ণ যা তাকে পাওয়ার ছিল আশীর্বাদ অ্যাচিভ দিলেন। হয়ে গেছে। কৃষ্ণ তাকে আশীর্বাদ হ্যাঁ এটাই বলছে যে আমার যেটা পাওয়া ছিল সেটা আমি পেয়ে গেছি। হুম। তার খুশি ছিল, খুশি মনে তিনি উৎসর্গ করেছেন। এবং ভগবান কৃষ্ণের কাছে যখন মাথা দিয়েছে, ভগবান কৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন, এই যুদ্ধ যা হবে 18 দিন হুম। তুমি টোটালটাই লাইভ টেলিকাস্ট দেখতে পারবে। আচ্ছা, এই বর্বরিকের মাথা সম্পূর্ণ যুদ্ধকে দেখেছিল, মহাভারতে এটা উল্লেখিত আছে, Okay. বেদব্যাস তাই লিখেছেন। তো সেইখানে বেদব্যাস এই কথাটাই বলছেন, যেটা আপনার পয়েন্ট ছিল যে দ্রোণাচার্যের ক্ষেত্রে কেন এই জিনিসটা হলো। হুম। অ্যাকচুয়ালি ফার্স্টে বলা হয়েছিল যদি দ্রোণাচার্যের মনোবল দুর্বল না করতে পারো তাহলে এই যুদ্ধ কন্টিনিউয়াসলি চলবে, তোমাদের পক্ষে তাকে জয় করা কখনোই সম্ভব নয়। তো যুধিষ্ঠির তুমি যদি একটা কথা এখানে বলো না, যে অশ্বত্থামা ইতি গজ, অশ্বত্থামা ইতি মানে অশ্বত্থামা মারা গেছে, ঠিক। তাহলে দ্রোণাচার্যের হৃদয় দুর্বল হয়ে যাবে, কারণ তার এই যুদ্ধে পার্টিসিপেটের একমাত্র কারণ হচ্ছে অশ্বত্থামা, তার পুত্রের জন্য, তার পুত্রের মোহ। তো যদি কোনোভাবে তার হৃদয়কে দুর্বল করে দিতে পারো, বাস যুদ্ধ করার শক্তি সে ভেতর থেকে হারিয়ে ফেলবে, তখন সে নিরস্ত্র হয়ে তোমাদের সম্মুখে দাঁড়াবে, আর যে দৃষ্টদুর্ম আছে তার জীবনের উদ্দেশ্য সে পূর্ণ করতে পারবে। রাইট। তো যুধিষ্ঠির তখন বলছে আমি তো জীবনে কখনো মিথ্যা বলি না, গুরুর সঙ্গে তো মিথ্যা বলতেই পারি। এখানে গুরুর সঙ্গে মিথ্যা না বলার জন্য কৃষ্ণকে তিনি অবহেলা করছেন। কৃষ্ণ হচ্ছেন ভগবান। দেখুন কত বড় উভয় সংকট। গুরুর কর্তব্য হচ্ছে ভগবানের কাছে প্রেরণ করা শিষ্যকে, আর এইদিকে যুধিষ্ঠির এমন একটা জায়গায় পড়েছে, একদিকে গুরুর সঙ্গে মিথ্যা বলা যাবে না, আরেকদিকে ভগবানের কথা নির্দেশ। আর যুধিষ্ঠির জানে না সে যে ভগবান। তো সে অর্জুন তাকে বোঝালো যে তুমি কৃষ্ণের কথাটাকে মানো, কৃষ্ণের কথাটাকে বলছে না আমি মিথ্যা বলবো না। এখন এখানে সাধারণ মানুষ হলে কি করবে? ধরে নিলাম যদি যুধিষ্ঠির জেনেও নয় যে কৃষ্ণই ভগবান, আর এদিকে তার গুরুর সঙ্গে মিথ্যা বলতে হবে, তাহলে কোনটা নেবে? ভগবানের নির্দেশ নেবে না, গুরুর মাধ্যমে তো আমি ভগবানকে চিনেছি। আচ্ছা, আমি তো পরম্পরাকে ইগনোর করতে পারি না। আপনাকে টপকে আপনার স্টুডেন্টরা যেতে পারবে কোথাও? তাহলে এটা অশ্রদ্ধা করা হলো আপনাকে। আপনি তো রাস্তা দেখাচ্ছেন তাকে, তুমি এই নির্দেশনাগুলো পালন করো, তুমি নিট কমপ্লিট করতে পারবে, কি WBCS কমপ্লিট করতে পারবে, যে কোনো কিছু একটা। এখন আপনার কথাকে উপেক্ষা করে আপনার সঙ্গে পড়াশোনা না করে সে অন্য কারো কাছে চলে গেল, না আপনি ভালো পড়াচ্ছেন না, পড়ানো ঠিক আছে, আমি যে ডেস্টিনেশনে যাব সেখান থেকে ডাইরেক্ট আমাকে অফার দিচ্ছে, আপনার সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই। আপনার খারাপ লাগবে একটু মানসিক ভাবে, ওটা বোঝার প্রয়োজন নেই। ওই জিনিসটাই সেম, আপনিও তো তারই মানে হচ্ছে গিয়ে ওই জিনিসটারই কাজ করছেন, সমাজকে শিক্ষিত করারই কাজ করছেন। তাহলে এক ধরনের ভূমিকা পালন করছেন হচ্ছে গিয়ে সরকারি কাজের সুবিধা, মানে দেশকে গ্রো করা এডুকেশনের দিক দিয়ে। তাহলে যারা গুরু আছে তাদেরও একটাই কর্তব্য, ভগবান সম্পর্কে জানানো, শাস্ত্র সম্পর্কে জানানো। আমি যদি গুরু ছেড়ে ভগবানকে পেয়ে যাই, ভগবানও তাকে একসেপ্ট করেন না। তো যুধিষ্ঠিরের জায়গায় যুধিষ্ঠির ঠিক ছিল, ঠিক আছে। তখন কৃষ্ণ তখন বললেন ঠিক আছে, তুমি যেহেতু তোমার গুরু ভক্তিতে এতটাই অটল, খুব ভালো এটা, তাহলে যুদ্ধ তো আমাদের করতেই হবে। তো তখন ভীমকে বললেন এখানে একটা গজ আছে হাতি, যার নাম হচ্ছে অশ্বত্থামা, তো ভীম তুমি এই হাতিকে মেরে আসো, তাহলেই হয়ে যাবে। তো কৃষ্ণ বললেন হাতিকে মারবো, অশ্বত্থামাকে, হাতিরও নাম অশ্বত্থামা, তাই হাতিকে যখন মারা হবে তো তখন কি তুমি বলতে পারবে যে অশ্বত্থামা মারা গেছে? বলছে হ্যাঁ এটা আমি বলতে পারবো যদি কেউ মারা যায়। ফ্যাকচুয়াল কারেক্ট স্টেটমেন্ট। হ্যাঁ। তো তখন ভীম গেল, সেখানে গদা দিয়ে প্রহার করলো, সে হাতিকে মেরে দিল। এবার কৃষ্ণ এটাকে যুধিষ্ঠির এটাকে অ্যানাউন্স করছে অশ্বত্থামা হত ইতি গজ, মানে অশ্বত্থামা নিহত হয়েছে। গজ যখন বলবে তখন ভগবান কৃষ্ণ শঙ্খ ফুটিয়েছে, যাতে গজ শব্দটা না যায়, দ্রোণাচার্যের কানে না যায়। এখানে ভগবানের ক্রেডিটটা কি? যিনি একাই সম্পূর্ণ যুদ্ধকে জয় করে দিতে পারতো, সে তো তার ভক্তের সম্মানের দিকে তাকিয়ে শুধুমাত্র এই জিনিসটা আগে করেছে, নিজের উপর দায়ভার নিয়েছে। ছলনা থুরি নাই করলেন তিনি। বুঝেছি প্রভুজি, এবং অসাধারণ ব্যাখ্যা। শেষ প্রশ্ন একটা করতে চাইবো প্রভুজি, রাধারানী চরিত্র নিয়ে। অনেক ক্ষেত্রে শ্রীকৃষ্ণর ব্যাপারে রিসার্চে
অনেক পণ্ডিতের দাবি, অনেক সাহিত্যিকের দাবি যে রাধারানী চরিত্রটা হয়তো ইতিহাসে ছিল না, পরবর্তীকালে কখনো স্টোরির লাইনের মধ্যে শ্রীকৃষ্ণ রিলেটেড রাধারানী চরিত্রটাকে কখনো কেউ ইনকর্পোরেট করেছে, অ্যাড অন করেছে। এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা, মতামত? হ্যাঁ, এটা অনেকের মানে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে শ্রীমদ ভাগবতম, হুম যেটা ভগবান কৃষ্ণের পূর্ণলীলা যেখানে আছে, হুম। সেখানে কোনো জায়গায় রাধারানীর কথা উল্লেখ নেই, কিন্তু আচ্ছা, ব্রজের গোপী বলে উল্লেখ আছে। ওকে। ব্রজের গোপী বলে উল্লেখ আছে, কিন্তু ডাইরেক্ট রাধারানীর নাম উল্লেখ করা হয়। আচ্ছা। নাম উল্লেখ করা হয়নি বিধায় যে তিনি নেই, এটা হুম সম্পূর্ণ নয়। আর যদি ভাবেন যে রাধারানী ছিল না, এটাকে ইনক্লুড করা হয়েছে, তাহলে কৃষ্ণের চরিত্র পুরোটাই মাইথোলজি হয়ে যাবে, পৌরাণিক। হুম। কেউ যদি ভাবেন এটা তো পৌরাণিকই, এটা আমরাও ভাবতাম পৌরাণিক, কিন্তু পৌরাণিক নয় জিনিসটা। কিছু জিনিস তো আছে ধামাচাপা নাম হচ্ছে। হুম। এই জন্য খুব ভালো হয় বিবি লাল, ব্রজবাসী লাল, তার মহাভারত একটা বই আছে, যিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয়ে কাজ করেছিলেন, যে মহাভারতে উল্লেখিত যে জায়গাগুলো আছে সেগুলোকে খনন কার্য করে দেখা, সেগুলো আচ্ছা। মহাভারতের সঙ্গে রিলেট করা যায় কিনা। আচ্ছা, এই নিয়েও আমার একটা ভিডিও বা পডকাস্ট আছে ওকে, আপকামিং, তো এটা নিয়ে আমি রিসার্চ করছি, বেশ। যেখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হবে যে সত্যিকার অর্থে কি এগুলো মাইথোলজির পার্ট ছিল, মানে একদম প্র্যাকটিক্যাল প্রমাণ সঙ্গে, যা যা প্রমাণ পাওয়া গেছে, যা যা ঠিক। প্রমাণ পাওয়া গিয়েছে, নাকি এগুলো কেবলমাত্র একটা কল্প কাহিনী ছিল। তো আমি শুধু এইটুকু একটা মানে বলে দিতে চাই যে বিবিলাল যখন রিসার্চ করছিলেন, ব্রজবাসী লাল, তিনি ফার্স্ট টাইম ভারতের হয়ে এই মহাভারত এবং রামায়ণের চরিত্রগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছিলেন। বাল্মীকি রামায়ণ তিনি পুরোপুরি পড়েছিলেন, পড়ার পরে যে 5টা গ্রামের কথা তিনি উল্লেখ পেয়েছিলেন রামায়ণ ঘেটে, সেই গ্রামগুলোকে তিনি নিজে রিসার্চ করছিলেন। আচ্ছা। 3টা গ্রাম পুরোপুরি ভাবে রিসার্চের পরে বাকি দুটোর জন্য তাকে ফাইন্যান্সিয়াল ভাবে সাপোর্ট করা হয়নি। এরপর থেকে আজ পর্যন্ত কেউ কখনো এক্সট্রা মানে শক্তি খাটিয়ে বলুন বা জোর খাটিয়ে বা একটা ইচ্ছার জায়গা থেকে কেউ এরপর এই জিনিসটাকে, গবেষণাকে কন্টিনিউ করেনি। তাকে পুরোপুরি ভাবে ফান্ডিং বন্ধ দেওয়া হয়েছিল। এখানে অনেকগুলো মানে কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে, কি কারণে ফাইন্যান্সিয়াল ভাবে তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যে 3টি জায়গাকে তিনি খনন করে বুঝেছিলেন, তিনি বলছেন না যে রামায়ণ মহাভারত সত্য, কিন্তু ওই সময় যে সমস্ত জিনিসগুলো মহাভারতে উল্লেখিত আছে, মাটির পাত্র, তারপরে হচ্ছে গিয়ে ব্রোঞ্জের বিভিন্ন জিনিস, ব্রোঞ্জের, তো ওই জিনিসগুলো উল্লেখ করতে গিয়ে বা খুঁজতে গিয়ে তিনি কিছু কিছু জিনিস সেখানে পেয়েছিলেন, যা হয়তো বা বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আছে, আচ্ছা, যেগুলো এখনো হাইলাইট করতে চায় না সরকার। তো এরকম অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে। আপনি তাজমহল নিয়ে দেখুন, কুতুব মিনার নিয়ে দেখুন, এখনো খোলাসা ভাবে ডিটেলস কিন্তু দেওয়া হয়। ঠিক। কিছু না কিছু তো আছে বা থাকতেও পারে। তো এইগুলো নিয়ে আমরা একটা চালাচ্ছি। আমরা তো অত বড় জায়গায় যেতে পারবো না, যেটুকু মানে একটা এক্সপিরিয়েন্স আর হচ্ছে মানে যেটুকু আমরা অবজারভেশন করতে পারবো, সেই জায়গা থেকে একটা খোলাসা করে কিছু বলা। তবে এইটুকু তো সত্য যে ভারতের যে মন্দিরগুলো আছে সেগুলো যে কতবার বিধ্বংস হয়েছে তা কল্পনার বাইরে। আমরা যদি এখন বর্তমান দৃষ্টিকোণ থেকে দেখি যে সনাতন সংস্কৃতি কত বছর আগে, তাহলে আপনি 1 থেকে 1,500 বছর আগে কোনো মন্দির দেখাতে পারবেন না। বর্তমান সিচুয়েশন ভারতবর্ষে 1,500 কি 2,000 বছর আগে কোনো মন্দির নেই। কি করে থাকবে? আওরঙ্গজেবের জীবনী তো আমাদের এইভাবে পড়ানো হয়নি। যারা মার্ক্সবাদী আছে তারা তাদের প্রশংসাকে তুলে ধরেছে। বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, কি যেন নাম ছিল? ধর্মেন্দ্র প্রধান। তিনি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিলেন, মোগলদের হিস্ট্রি গুলোকে সরিয়ে চেষ্টা করছিলেন, কিছু কিছু জায়গায় সাকসেস হয়েছিলেন। কি কারণে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল হিন্দু মহান রাজাদের, সেগুলোকে তুলে ধরেছিলেন খুব ভালোভাবে। তো ঔরঙ্গজেবের কাহিনী যদি আমরা ভালোভাবে পড়ি, তিনি 18,000 মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। ঠিক 18,000। সোমনাথের কথাই আপনি দেখুন না কেন, একদম 17 বার গজনী ভাঙলো, প্রমাণিত সেটা 17 বার লুট করলো, ভাঙলো। এরপরও অনেকবার বিধ্বংস হয়েছে। আমরা আজকে মাদার তেরেসা সম্পর্কে সবাই খুব জানি, কিন্তু অহল্যাবাই হোলকার সম্পর্কে কেউ জানে না। ভারতীয় যুবগোষ্ঠী কখনো পড়ার চেষ্টা করবেন অহল্যাবাই হোলকার সম্পর্কে। একজন মহিলা হওয়া সত্ত্বেও যে সমস্ত মন্দিরগুলো বাইরের শক্তি নষ্ট করেছে, সেগুলোকে তিনি বারংবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, নিজে পরিশ্রম করে। ওনার স্বামীও তাকে সাপোর্ট দিয়েছিল।
এবং সেই সময়কার ভারতবর্ষে মন্দির মানে কেবল ধর্মচর্চা নয়, তার সঙ্গে অনেক কিছু অনেক কিছু। আপনি শিক্ষা ব্যবস্থা, বানারসে দেখুন, ইকোনমি যুক্ত। বানারস শহর বলা হয় যে ভারতের সব থেকে প্রাচীন শহর হচ্ছে বারাণসী, ঠিক। 80,000 বছর পুরনো। হুম। আমি বলছি না, ওখানকার মানুষ বিশ্বাস হ্যাঁ। করে, কিন্তু এখনকার যদি কোনো মানুষকে বলা হয় ঐতিহাসিক ভাবে বিচার করো, ওরা বলে, 1200 বছর আগে এটা তৈরি হয়েছে, তার আগে কিছুই ছিল না। হ্যাঁ। কিছু ছিল না আপনাকে কে বলবে? এই হিস্ট্রি তো আপনার কাছ থেকে মুছে দেওয়া হচ্ছে না। যদি আপনাদের কিছু ছিল তাহলে তো আপনাদের জোর ছিল, আর আপনাদের জোর থাকলে তো যারা আধিপত্য করতে এসেছিল হুম। তারা তো আর আধিপত্য করতে পারবে না। আমাদের পড়ানো হয় যে পুরীর মন্দির ছিল বৌদ্ধ বিহার, নালন্দা ছিল বৌদ্ধ বিহার। হুম। খুব ভালো। এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় আছে। কোথাও গিয়ে একটা মানে জায়গায় আমার অন্তত মনে হয় ব্যক্তিগতভাবে, যখন আমিও এই ব্যাপারগুলো নিয়ে পড়েছি বা ভেবেছি, হয়তো বা আপনি যেটা বললেন যে স্বাধীনতা যখন এলো ভারতে, তারপর অন্তত আমাদের যে পুরনো সিস্টেম ছিল, যে সিস্টেমগুলো ঠিক ছিল, নতুন সিস্টেমেও যেগুলো ভালো এসছে সেগুলো নিশ্চয়ই নেওয়া হবে, সেটাকে ফিরিয়ে আনা যেতে পারতো, কিন্তু হয়নি। কি জানি, হয়তো বা আমাদের প্রথম প্রধানমন্ত্রী তিনি নিজে ব্যক্তিগতভাবে খানিক সোশ্যালিস্ট চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন বলে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট এবং সমস্ত কিছু দেশের প্রথম 20-25 বছর সেইভাবেই প্রবাহিত হয়েছে, পরিচালিত হয়েছে, হতে পারে। তবে আপনি যে ধরনের ভিডিও করছেন, পুরনো ইতিহাস মানুষকে জানাচ্ছেন, এবং আপনার ফেসবুক পেজেই আমার দেখা প্রচুর মানুষ সেখানে পজিটিভ কমেন্ট করে, নতুন জিনিস জানতে চায়। আমরা মানে সবাই আপনার কাছে অনুরোধ রাখবো যে এই ব্যাপারগুলো আপনার দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও আরো যতটা বেশি আপনি করতে পারেন, সেটা আমাদের কাছে একটা সম্পদ হয়ে থাকবে ডিজিটালি। আর শেষ আপনাকে একটাই কথা বলবো যে আমাদের এই পডকাস্ট যত মানুষ দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে। প্রথমত আপনি একটা জায়গায় বললেন যে আমরা স্বাধীনতার পরে যে বিষয়গুলো দেখেছি, আমার দৃষ্টিকোণ থেকে তো আমার মনে হয় না যে আমরা স্বাধীন। মানে কেবল পলিটিক্যালি স্বাধীন হয়েছি আমরা? কোনোভাবে না। ওই দেহগত ভাবে হয়তো বা স্বাধীন, যে আপনার ভারতে জন্ম আছে, এটাই আপনার আইডেন্টিটি আছে। কিন্তু মেন্টালিটি ভাবে আপনি আমরা এখনো পরিপূর্ণভাবে এফেক্টেড। কলোনিয়াল হ্যাংওভার কাটাতে পারিনি। কলোনিয়াল হ্যাংওভার এখন আমরা কাটাতে পারি, বিকজ ডমিনেট করে রাখা হয়েছে সিস্টেম। ওরা যেটা দিয়ে গেছে সেটাই আপনাকে মানতে হবে, এর বাইরে কিছু করতে হবে। এবং আমাদের মনে হয় যে ব্রিটিশদের ফলো করলে আমরাও একটু স্ট্যাটাস সিম্বল বেটার হচ্ছে এটা দেখাতে পারবো। তাই তো হচ্ছে সব থেকে বড় সাইকোলজি ব্ল্যাকমেল। কলোনিয়াল হিস্ট্রিতে এই জিনিসটাকে কখনোই পড়ানো হয় না। কলোনিয়াল হিস্ট্রি যে বিষয়গুলো আছে ইউরোপের কান্ট্রিতে, এই জিনিসগুলোকে কখনোই তাদের যারা জেনারেশন আছে, কামিং জেনারেশন যেগুলো, তাদেরকে কখনোই এই জিনিসগুলো পড়ানো হয় না যে ব্রিটিশ কতটুকু বর্বর ছিল। ওরা তো এটাই শেখায় যে আমরা ভারতকে রেল ব্যবস্থা দিয়েছি, আমরা এডুকেশন সিস্টেম তাদেরকে দিয়েছি, রোড তাদেরকে দিয়েছি, পোস্ট দিয়েছি তাদেরকে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, ব্রিটিশদের হোয়াইটম্যানস বার্ডেন যেটা আছে, আমরা হচ্ছে সাদা চামড়া যারা মানুষ আছি, আমরা এই শ্যামবনের মানুষদের আমরা সভ্য বানিয়েছি। অসভ্য ছিল তারা, বর্বর ছিল তারা। আচ্ছা, 200 বছর যাদেরকে লুট করেছো সেগুলো পড়ো না কেন? রবার্ট ক্লাইভ যখন কলকাতা লুট করলো তখন 900 জাহাজ করে 70 মেট্রিক টন এক একটা ক্যাপাসিটি, সেই জাহাজে করে এত জিনিস ছিনতাই করে নিয়ে গেল। ঠিক। শুধু তো রবার্ট ক্লাইভ নয়, এরকম অনেক ছিল। ভিন্স স্মিথ ছিল, আপনি জেমস মিলের কথাই ধরুন না, যিনি হচ্ছেন ঔপনিবেশিক হিস্ট্রিয়ান্স, যে ব্যক্তি ভারতে কোনোদিন পা দেয়নি, কিন্তু ভারতকে কত বর্বর ভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আসলে কি বলুন তো, আমাদের সাদা চামড়ার প্রতি একটা প্রলোভন আছে। একদম একদম। এই সুন্দর একটা উপমা আছে, যখন মীর জাফর রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মিলালো। মীর জাফর সিরাজউদ্দৌলার প্রায় 18,000 সৈন্য ছিল, আর রবার্ট ক্লাইভের খুব হাতে গোনা কয়েকজন সৈন্য। তো ওদের হাত করে তারা নিয়ে গেল। ওরা ঘোড়ায় করে যাচ্ছে মুর্শিদাবাদে, পলাশি থেকে অনেকটা দূরের রাস্তা। তো রাস্তায় রবার্ট ক্লাইভ নিজে ডায়েরিতে মেনশন করছেন, রাস্তায় অনেক মানুষ দেখছে যে সাদা চামড়ার মানুষগুলো ঘোড়ার উপরে করে যাচ্ছে, তারা হাতে তালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, ঘর থেকে মানুষ দৌড়ে আসে তাদেরকে দেখার জন্য। তো রবার্ট ক্লাইভ তখন বলছে যে আমরা তো উদ্দেশ্য নিয়ে গেছিলাম সিরাজউদ্দৌলাকে মারার জন্য। তো সেই সময় যদি সাধারণ মানুষ হাতের মাঝে শুধুমাত্র একটা ইট নিত, ছোট ইট, আর আমাদের উপরে পাথর ছুটতো, আমরা সেখানেই শেষ। কিন্তু ওরা আমাদের গায়ের রঙের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের শুধু দেখেই যাচ্ছিল কিউরিওসিটির জায়গা থেকে।
এখনো তো আমরা বিদেশি প্রোডাক্টের প্রতি অ্যাডিক্টেড। একদম। আপনি যদি পড়বেন না, লাল বাল পাল, লালা লাজপত বিপিন চন্দ্র পাল, আর হচ্ছে বাল গঙ্গাধর তিলক, হুম। এরা ছিল স্বদেশী প্রেমী, স্বদেশী আন্দোলন তারা চালিয়েছিল। এদের মাঝে অন্যতম ছিল বাবু ঘেনু, আচ্ছা। একজন সত্যিকারের দেশপ্রেমী ছিলেন স্বদেশী আন্দোলনে। ভারত যখন বুঝতে পারলো যে না, ওই যুদ্ধবুদ্ধ করে কিছু হবে না, তখন তারা সিস্টেম করলো যে আমরা দেশীয় প্রোডাক্টের উপর নির্ভরশীল হব। ব্রিটিশরা কি করতো, ওরা র মেটেরিয়াল এখান থেকে নিয়ে যেত তাদের দেশে, ওখান থেকে তৈরি করে সেগুলোকে শিপের মাধ্যমে নিয়ে এসে সেগুলোকে ডিস্ট্রিবিউট বা সেল করতো তারা মার্কেটিং প্রসেসিং। আমাদের জিনিস আমাদের জিনিস আমাদেরকে বিক্রি করতো। এইবার যারা স্বদেশী আন্দোলনের মূল নায়ক যারা ছিল, ওরা বলতো যে তোমরা মরে যাবে, তাও বিদেশি জিনিসের প্রতি হাত দেবে না। আমি একটা পয়েন্টে ধরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসলো, এক কোম্পানি 200 বছরের জন্য ভারতকে পুরোপুরি দাস বানিয়ে দিয়েছে। ঠিক। এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো চলে গেছে, কিন্তু এখন কতগুলো কোম্পানি আছে বাইরের, ফাইন্যান্সিয়াল ভাবে তো তারা প্রচুর পরিমাণে লুটপাট করছে। দেশীয় প্রোডাক্টের উপরে আমরা নির্ভরশীল নই, দেশের জিনিসের প্রতি আমাদের রুচি নেই। তাহলে ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি এমন ভাবে আমাদের হ্যাং ওভার করে রেখেছে, মানে ওটাই হচ্ছে বেস্ট, আমাদেরটা বেস্ট নয়। আমরা ধুতি পরা মানুষ দেখলে ওদের মতোই একটা টোন টিটকারি করে দিই। ঠিক, বোঝা যাচ্ছে তো? একদম একদম। ওদের যা ছিল মানসিকতা, এখন এদের আছে। সেই জায়গায় যদি বলেন যে ইসকনকে কেন আমি সাপোর্ট করবো, আমি বলছি না, জাস্ট আমি আমার জায়গা থেকে বলছি, অ্যাজ এ আমার জায়গা থেকে যদি আমি বলি, ইসকনের একটা জিনিস আমার ভালো লেগেছে, যে ব্রিটিশ 200 বছর সুট বুট কোটটাই পরে শাসন করলো না, প্রভুপাদ একজন দেশপ্রেমিক। আমি কথাটা বলবো ভাবছিলাম, যেহেতু কোয়েশ্চেনে ছিল, প্রভুপাদ একজন দেশপ্রেমিকও ছিলেন। যদি দেশপ্রেমিক না থাকতেন তাহলে এইভাবে কাজ করতে পারতেন না। আজকে যে সমস্ত ভারতীয় সন্তান বা যুবক যুবতী যারা আছে, যারা ভাবে যে না, আমরাই সর্বে সর্বা, আমরা ব্রিটিশ কালচার এমন ভাবে মেনটেন করছি, আমরাই সব থেকে স্ট্যান্ডার্ড, যে কালচারকে আপনারা অবমাননা করছেন, যে সংস্কৃতিকে আপনারা অবমাননা করছেন, সেই ছিল প্রভুপাদ সেই সমস্ত ব্রিটিশদের মস্তক মান্ডন করে, মানে মাথা ছিলিয়ে, টিকি ধারণ করিয়ে, ধুতি কুর্তা পরিয়ে, নাকে এটা কি বলে মাটির তিলক দিয়ে, গলায় কাঠের তুলসী মালা দিয়ে, ভারতের সাধু সন্ন্যাসী চালিয়ে ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছে ভারতের রাস্তা। ওরাই হরে কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে আজকে। এইটুকু দম তার মাঝে ছিল বিধায় এইটুকু করে দেখাতে পেরেছে তিনি। ওয়েস্টার্ন যে কোনো কালচার আছেন, যেটা আমি ফার্স্টে বলছিলাম, যে আপনার গলায় যদি জপমালা ঝুলবে, যে কেউ আপনাকে দেখে হরে কৃষ্ণ বলবে, ইন্টারন্যাশনাল সিম্বল এটা। তো সেই কথা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সেটা সত্যি হবার দিকে এগোচ্ছে। সত্যি তো হয়েই আছে। আজকে আমাদের দেশের মানুষ নিজের সংস্কৃতিকে যেভাবে অবমাননা করে, বাইরের দেশের মানুষ তত তারা আপন করে নেওয়ার চেষ্টা করে। ঠিক। আমরা মানে যে জেগে জেগে ঘুমায় না তাকে উঠানো সম্ভব না, কিন্তু যে প্রকৃত ঘুমিয়ে থাকে তাকে উঠানো সম্ভব। এই যে আমি বললাম, যে সত্যিকারই মনে করে যে আমি খুব জ্ঞানী, অহংকারী জ্ঞানী, তাকে আপনি জ্ঞান দিতে পারবেন, কিন্তু যে বিনম্র জ্ঞানী থাকে সে সবার কাছ থেকে নেবে, কিন্তু নেওয়ার ক্ষমতা আমাদের জেনারেশনের মাঝে নেই। কারণ আমি তো নিয়েই নিয়েছি, আমি আর কি বিচার করবো এখানে? তুমি কে আমায় জ্ঞান দাও? জানার কোনো শেষ নেই। যার কাছে মনে হয় যে জানার শেষ আছে, সেই সব থেকে বড় মূর্খ। আপনি যেখানে ভাবলেন যে এখানে শেষ, এখান থেকে শুরু করা যাবে, তবেই তো সায়েন্স এত আপডেট হয়েছে। তাই এটাই হচ্ছে মূল বিষয়। নিজের জিনিসকে গ্রহণ করুন। আপনি কখনো পড়ুন ফ্রিডম ফাইটারদের নিয়ে, তারা তাদের দেশকে রক্ষা করার জন্য কত কিছু করেছে। তো এক ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর দাস বানিয়েছে, এখনো তোমরা দাস মেন্টালিটি ভাবে। তাদের প্রোডাক্ট, তাদের এডুকেশন সিস্টেম, তাদের ট্রিটমেন্ট ব্যবস্থাপনা, এভরিথিং, সমস্ত কিছু ইনক্লুডেড। এখন অনেকে বলতে পারেন ইউরোপিয়ান তো অনেক ভালো করেছে, ইউরোপের আগেও ভারত অনেক ভালো ছিল, সেই জিনিসটাকে আপনাকে পড়ানো হয়নি বা শেখানো হয়নি। ওই যে আমি প্রথমে বললাম যে হিস্ট্রি যারা লিখেছেন না, ওখানে বামপন্থী সব থেকে বেশি ছিল, মার্ক্সবাদী হিস্ট্রিয়ান্স। কিন্তু সংস্কারবাদী হিস্ট্রিয়ান্স বা জাতীয়তাবাদী হিস্ট্রিয়ান্স, তাদের সম্পর্কে বলা হয়নি। আর.সি. মজুমদার, তিনি তো কম নয়, একদম দারুণ একজন হিস্ট্রিয়ান্স, কিন্তু তার বইগুলোকে সিলেবাসে একাডেমিক্স ইনক্লুড করা হয়নি। ধর্মপাল ছেড়েই দিন, ঠিক আছে, উনি সংস্কৃত পড়াতেন, আর.সি. মজুমদার রাখা দরকার ছিল, রাখা হয়নি তাকে। এগুলো তো প্রশ্ন করা উচিত প্রত্যেকটা মানুষের। জেমস মিলকে আপনি পড়ছেন, যে ভারতে কোনোদিন পা রাখেনি,
তা সে ভারত সম্পর্কে আপনাকে বলে দিচ্ছে যে এই ছিল ভারতের, কি অবস্থা। তাহলে আমরা বলতেই পারি যে এই পডকাস্টে সবার প্রতি আপনার তরফ থেকে যেটা আহ্বান, সেটা হচ্ছে আমাদের গৌরবময় ইতিহাসের অধ্যায় সেইটা ফিরে দেখা, পড়াশোনা করা, চর্চা করা এবং হীনমন্যতা কাটিয়ে নিজেদের যে গৌরবজনক রুট সেইটায় ফিরে যাওয়া, মানসিকভাবে স্বাধীনতা পাওয়া, সাংস্কৃতিকভাবে স্বাধীনতা পাওয়া এবং সমস্ত দিক থেকে আত্মনির্ভর হয়ে ওঠা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রভুজি আপনাকে। আপনি যে এতটা সময় দিলেন আমাদেরকে, এবং আমাদের আশা থাকবে, আপনার কাছে অনুরোধ থাকবে যে আবারও কখনো আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে থেকেও আপনি যদি আমাদেরকে সময় দেন, কারণ হয়তো ঘড়ির সময় অনুযায়ী অনেকটাই আলোচনা হলো, কিন্তু মনে হলো কিছুই যেন আলোচনা হলো না, আরো অনেক প্রশ্ন জমে রইলো আমাদের মনে আপনাকে করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আসলে আমার কাছে মনে হয় যে আমি একটু শেয়ার করছি, আমি এখানে সর্বজ্ঞাতা বা কিছু নয়, আমি জাস্ট আমার যে অপিনিয়ন আছে সেটা একটু ব্যক্ত করা, আর কিছু নয়। ঠিক, আমার থেকে অনেক বড় বড় ব্যক্তি আছেন যারা তাদের মতো করে অপিনিয়ন দেবেন, কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে যে কোনো একক জিনিসকে দেখে ভারতকে ওইভাবে বিচার করা যাবে না কখনো। আপনাকে প্রত্যেকটা জিনিসই ধরে ধরে বিচার করা উচিত প্রত্যেকের। অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো টিমকে আর আমাদের এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম।